Assalamu alaikum সবাইকে and welcome to a very special live with a very special person. এই মানুষটাকে আমি অনেক পছন্দ করি, বাট এই মানুষটার সামনে যখন ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম আমার অনেক ইনফিরিটি কমপ্লেক্স হয়েছিল, বিকজ উনি আমার থেকে আরো 5 ইঞ্চি লম্বা, একদম ওয়েল বিল্ড, ফর্সা, স্যুট টাই পরার, আমি একটা গেঞ্জি টেঞ্জি পরে গেছি, আমি এখন যাব না, কথা বলবো না, হাই বলবো না, সালাম দিব, আই ওয়াজ সো নার্ভাস, মাই গড। এন্ড স্টিল এখনো যখন ওনার সাথে আমার দেখা হয় আমি অনেক নার্ভাস থাকি, ইনফ্যাক্ট লাইভেও। সো থ্যাংক ইউ নোবেল ভাই ফর জয়নিং দিস লাইভ সেশন। হাই देयर, ইউ আর ওয়েলকাম। বাট তুমি কি বলে আমাকে নিয়ে বললা নাকি? আমি আপনাকে নিয়ে বললাম, আর কাকে নিয়ে বলবো? আমি তো ভাবছিলাম তুমি অন্য কোনো কাউকে নিয়ে বলছো, যেটা আমিও তোমার এক্সপ্লেনেশন শুনে আমারও দেখতে ইচ্ছে করছিল। বাট তুমি যে আমাকে নিয়ে বলছো জানলে আমি কিন্তু আজকে হিন্দি কেটে পড়তাম। না না না, আমার থেকে আমার হাইট কিন্তু খুব একটা খারাপ না, বাট আমার থেকে এত আমার সমান। তুমি আমাকে কেন বলছো তুমি আমি 5 ইঞ্চি লম্বা, তুমি ইউ আর অলমোস্ট দ্য সেম হাইট। বাট আই স্টিল লুক আপ টু ইট। আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এটা আপনাকে বলা হয় নাই, বাট লাস্ট টাইম কক্সেস বাজারে একটা বড় সেশনে আমার স্পিচের 10 মিনিটস ওয়াজ অ্যাবাউট ইউ। এন্ড আমি কি নিয়ে কথা বলছি আপনাকে বলি, এন্ড স্পেশালি আমরা আজকে ডিসকাশনের শুরুতে আপনাকে বলি নাই। সো আই ওয়াজ টেলিং দেম যে গেস হোয়াট, আমি নোবেল ভাইয়ের সাথে কয়েকটা মিটিং এ যাওয়ার সুযোগ পেয়েছিলাম। ইফ ইউ রিমেম্বার, আমরা বেক্সিম করতে গিয়েছি আর কয়েকটা জায়গায় গিয়েছি। সো আমি যখন ফার্স্ট মিটিং এ যাই, আই ওয়াজ ফলোইং ইউ, যে আপনি কি করেন, স্পেশালি বিজনেস টু বিজনেস যে কমিউনিকেশনটা হয় ওখানে। And then the entire session was how to sit properly. So আমি যে খেয়াল করলাম যে আপনি কোনো একটা জায়গায় যখন যান, আপনি বসেন, so what you do is আপনি বসার পরে চেয়ারের একদম পিছে চলে যান। পিছে চলে গেলে চেয়ারের পিছে যখন আপনার পিঠ লাগে আপনার পশ্চারটা ঠিক হয়ে যায়। And everywhere you sat, you did the same thing. প্রতিবার আপনি বসেন, চেয়ারের একদম পিছনে চলে যায়। তুমি যে এত কিছু খেয়াল করেছো এটা জানলে কিন্তু আমি অত কিছু করতেও পারতাম না। Not just that, I noticed another thing. আপনার একটা চেয়ার একটু নিচু ছিল, সো আপনি আবার চেয়ারের নিচে যায় চেয়ারটা লক করলেন, চেয়ারটা লক করে আবার চেয়ারটা আপ করলেন। সো আমি এবার সবাইকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাঠাই, ইউ নো হোয়াট, যখন কোন একটা জায়গায় যাবা তুমি বসবা, দেন চেয়ার একদম পিছে চলে যাবা, তাহলে তোমার পশ্চার ঠিক হয়ে যাবে। পশ্চার ঠিক হওয়ার পর চেয়ারটাকে লক করবা, লক করে আপ করবা, তাহলে একটা প্রপার একটা ডমিনেন্স চলে আসবে। And তারপরে I took that session for another 10 minutes. Man, come on. তুমি অনেক বেশি বলছো। But the trick works. আমি তাই করেছিলাম। হ্যাঁ, you did that. But that was very good. So আমি এখন আমার কমিউনিকেশনের যখন সেশন নেই, I start with that. যে you know what? First বিদ্যুৎ যখন চমকায় আগে কিন্তু আপনার আলোটা দেখা যায়, তারপর শব্দটা শোনা যায়। সো whenever we enter somewhere, আমাদের কথা শোনার আগে আমাদেরকে দেখা যায়। সো people start making the judgment call, right? So ওটার জন্য it's very important. Anyway, it's not about me. Thank you so much for joining নোবেল ভাই। আমাদের সাথে অলরেডি প্রায় 7,000 people আমাদের এই লাইভ সেশনে আছে। সো I think আমি বেশি কথা বলবো না। Let's start with you. So আজকে আমাদের প্ল্যানিং ছিল আমরা কর্পোরেট গ্রুমিং নিয়ে কথাবার্তা বলবো। So you groom us. Let's just listen. মানে তুমি আমাকে এখানে নিয়ে এসে অনেকগুলো অডিয়েন্সের সামনে যে কাজটা আমি লাস্ট 2 ডিকেডস ধরে করছি, আবার সেগুলো নিয়ে কথা বলতে বলছো। হ্যাঁ, বলেন কি আছে, আপনি যাই বলবেন তাই শুনবো। আমার তো মনে হচ্ছে আমি যদি ওইসব কথাই বলি, ফার্স্ট অফ অল আমরা সবাই কিছুদিনের জন্য একটু ডিফারেন্ট একটা লাইফের মধ্যে আছি। অফিস যাচ্ছি না, ওয়ার্ক ফ্রম হোম করছি, অনেক স্ট্রেস, অনেক বিজনেস নিয়ে চিন্তা ভাবনা, কিভাবে বিজনেস রান হবে, কোথায় গিয়ে এটা শেষ হবে, আমি বর্তমানে কথাটা বলছি। সো আমার কারেন্ট কর্পোরেট লাইফটা একটু ডিফারেন্ট ভাবে চলছিল। তুমি আমাকে আবার আমার রেগুলার লাইফটাতে নিয়ে যেতে যাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। আমি আসলে আমি ওটা থেকে কিছুদিন একটু অন্যভাবে আছি, এটাই মনে হয় বেটার। বাট তুমি আমাকে ইউ আর ট্রাইং টু পুল মি আউট এন্ড अगेन or আমরা আরেক কাজ করতে পারি, আমি আপনাকে টেনে আপনার আগেকার লাইফে নিয়ে যেতে পারি। What do you mean by আগেকার লাইফ? আগেকার লাইফ মানে হলো আমরা যখন ছোট ছিলাম, যখন আমি আপনাকে টিভিতে দেখতাম সেই লাইফ, অথবা আমরা রাস্তা থেকে বাইরে হলে এখনো আপনাকে সেই বিলবোর্ডে দেখি আপনার সেই লাইফ।
আমি জানি না আপনার এই লাইফ ওই লাইফ কি একই নাকি ভিন্ন নাকি কোনো মার্জার আছে, আই ডোন্ট নো if you know what I'm talking about. অনেক কিছুর মধ্যে টানা হেঁচড়া করছে, মানে প্রথমে কর্পোরেট দিয়ে বসালা, স্যুট টাই পরে আমাকে টেবিলে সোজা করে বসালা, এখন আমার ওই একটা লাইফে নিচ্ছ যেখানে একটু করে বলবো নোবেল ভাই একটু কিছু করে দেখান, এমন এমন হেলে একটু একটু নেচে দেখান, তোমার জন্য মুখবাড়ি করে দেখান, অথবা পাঞ্জাবি করে। আর আমি যদি উল্টাটা তোমাকে বলি, হ্যাঁ, Robi 10 minute school, the digital boy, the digital young man, হ্যাঁ, সে এখন তার ডিজিটাল লাইফ থেকে বেরিয়ে এসে মডেল নোবেলকে রিপ্লেস করে সে মডেলিং শুরু করে দিয়েছে। আউট হয়ে গেছে, আয়মন জায়গা নিয়ে নিচ্ছে। আমি তো যদি আমি তোমাকে বলি আয়মন, তুমি তোমার মডেলিং এক্সপিরিয়েন্স নিয়ে বলো, যেটা তোমাকে কেউ এখন, আমি মনে হয় এখনো তোমাকে এই ধরনের প্রশ্ন করেনি। আমি নোবেল তোমাকে আজকে প্রশ্ন করছি, হাউ অ্যাবাউট ইওর মডেলিং ফিলিং? তুমি মডেলিং এসে তোমার কেমন লেগেছে? আমি আপনার সাথে মডেলিং নিয়ে কথা বলতে গেলে কান ধরতে হবে, খুবই ডিফিকাল্ট। তাই আমি তোমাকে যেটা আরো একটু পরে যেখানে তোমাকে আমি নিয়ে যাব সেটা এখন একটু পরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, তার আগে তুমি বলো আমাকে কি বল, কি ওকে কর্পোরেট নিয়ে তুমি আমাকে কিছু বলতে বলেছো, রাইট? সো দ্যাটস মাই ব্রেড এন্ড বাটার, ওটা করে আমার দুবেলা আমার অন্ন জুটে, সো ওটাই আমার জীবনের সবকিছু। আমি তো আসলে অনেকদিন ধরে কাজ করছি, আমার কাজটাই আমার জীবন, আমার কাছে মনে হয় আমার জীবিকা নির্বাহ হয় ওটা দিয়ে। সো আমি ওটা কিভাবে করছি, তুমি যেভাবে এক্সপ্লেনেশন করেছো ওটা তোমার মানে একটা আউটসাইড ভিউয়ার্স এর দৃষ্টি থেকে তুমি দেখেছো, বাট আমি যেটা ফিল করি, আমরা যারা কাজ করি আসলে সবার একটা ওন রেসপন্সিবিলিটি থাকে। আর যারা একটা স্ট্রাকচার একটা কোম্পানিতে কাজ করি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছি, একটা প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, মানে একটা ডিসিপ্লিন আমাদেরকে সবসময় ফলো করতে হয়। সো এই প্রসেস এবং ডিসিপ্লিনটা মেনটেন করাটা উইথ সাম রেস্ট্রিকশনস, সাম রেসপন্সিবিলিটিস, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে বটম লাইন মানে যেটা করছি, যেটা আমরা বিজনেসটা দেখি, বিজনেসটা গ্রো করছে কিনা, প্রপারলি সেল হচ্ছে কিনা, গ্রোথ কিভাবে হচ্ছে, এবং গ্রোথ হলে বা ব্যবসা হলে নিচে কিছু আছে কিনা, দ্যাটস নাথিং বাট P&L, আমি প্রফিট করছি নাকি এমনি জাস্ট সব খালি কিছু বিক্রি করে দিয়ে চলে আসছি। সো মেনি থিংস লিঙ্ক। সো ওই জায়গাটাতে যখন আসলে আমরা কাজ করতে যাই, অনেক কিছু নিয়ে মাথার মধ্যে থাকতে হয়, পুরো মাথাটা ভারী হয়ে যায়। আমি একটা কাস্টমারের কাছে যাবো, ফার্স্ট অফ অল কাস্টমারকে আমার উইন করতে হবে, কাস্টমারকে আমার কনভিন্স করতে হবে। আমি যেটা ফিল করি, কাস্টমারকে কনভিন্স করাটা আসলে প্রথমে আমার কাস্টমারকে জানতে হবে, নট এজ এ পার্সন, অফকোর্স এজ এ পার্সন আমাকে জানতে হবে। সেকেন্ডলি সেই কাস্টমারটা কি চায়, ওনার কি নিডটা কি। আমি ওনার ধরো কথা বলার কোনো নিড নেই, মানে আমি ওনাকে গিয়ে বললাম বা কাস্টমারকে গিয়ে বললাম আমার ভয়েস রেট ইজ ভেরি লুক্রেটিভ, আপনাকে আমি অনেক মিনিট খুব কম দামে দিব, বাট হি ডাজন্ট নিড দ্যাট। তখন আমাকে ওই জিনিসটা যদি আমি বারবার তাকে পিচ করতে যাই, সে বোর হবে, বিরক্ত হবে। সো এই জন্য আমি পিচ করার আগে সেই কাস্টমারকে রিড করা, তার সম্পর্কে জানা, তার বিজনেসটা কি এবং ওয়াই হি ইজ ডুইং দ্যাট বিজনেস, এগুলো যদি একটু ডিটেইলিং এ জানা যায় তখন নিজেকে একটু প্রিপেয়ার করা যায়। প্রিপেয়ার করার পরে পিচ করাটা ইটস মোর কনভিনিয়েন্ট ফর আ সেলসম্যান, ফর আ বিজনেসম্যান। আদারওয়াইজ ট্র্যাকের বাইরে গিয়ে কথা বললে কাস্টমার যদি ফিল করে লোকটা অনেক কথা বলে, নেক্সট দিন আমি গেলে এই বলবে ভাই ওটা আসতে দিও না, তোমরা হ্যান্ডেল করো তো, বোর একটা লোক। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় ভেরি ট্রিকি, নাম্বার ওয়ান। নাম্বার টু, you must know your customer and you must know why you are doing this, I mean this business. Then কাস্টমারকে বেনিফিট দেওয়ার মতো কিছু জিনিস যদি আমি নিয়ে যেতে পারি, আমরা যেটাকে ইউএসপি বলি, দেন কাস্টমার অ্যাট্রাক্ট হবে, তখন আমার সাথে তার ব্যাটে বলে হবে, আমি যেটা বলবো সে সেটা শুনতে চাইবে, সে আমাকে কিছু বলবে আমি সেটা শুনবো। আমার লিসনিং স্কিল থাকতে হবে, আমার আবার বলারও একটা ক্যাপাসিটি থাকতে হবে উইথ সাম সলিড ইনফরমেশনস। তাহলে ওই এই দুটো যখন ম্যাচ করে যাবে তখন কিন্তু একটা বিজনেস গ্রো করবে, দুটো কোম্পানি একসাথে পার্টনারশিপ হবে, দেন আলটিমেটলি এই পার্টনারশিপটা রোল আউট করবে, আমরা এক স্টেপ আহেড যেতে পারবো। সো আমার কাছে মনে হয় দিস ইজ হোয়াট আই ফিল। আমি যেহেতু খুবই বিজনেস টু বিজনেসটা বেশি দেখি, B2B আমরা যেটাকে বলি, কর্পোরেট বিজনেস বা এন্টারপ্রাইজ বিজনেস,
সেজন্য আমি একটু ওই ডিরেকশনে কথা বলছি। আবার there are different business, the retail business, যারা more of a sellers market এ কাজ করে, সেটাতে আবার ডিফারেন্ট ভাবে অপারেট করে। সো আমি কারেন্টলি আমি এন্টারপ্রাইজ বিজনেসের সাথে জড়িত। আমি রবির এন্টারপ্রাইজ বিজনেস দেখি, আমরা এক ঝাঁক ছেলে মেয়েরা মিলে এটাকে রান করছি। সো আমি একটু ওই জায়গাটায় চলে গেলাম, যেহেতু তুমি আমাকে আমার কর্পোরেট লাইফের কথা জিজ্ঞেস করো। এর বেশি কিছু বলতে পারছি না, বলবো না এই জন্যই অডিয়েন্স হয়তো তোমাকে আর আমাকে দেখে অন্য কিছু শুনতে চাইছে, আর তুমি আমাকে কর্পোরেটের বেশি বলতে বললে তোমার আমার পরিচিত কয়েকজন থাকলে তারাও আমাকে বকা দিবে, অনেক শুনেছি তোর অফিসের কথাবার্তা, এগুলো বলিস না তো। ফার্স্ট টাইম আই এম ইন লাইভ, আমার জীবনে আমি লাইভে ফার্স্ট এসেছি। ও সিরিয়াসলি? Of course. This is your first live? First time. I'm not a Facebook man. Oh, I'm really not to be here. আমার কাছে সেজন্যই আমি মানে একটু চিন্তা করছিলাম, তুমি যখন আমাকে বললে একটা প্রোগ্রাম আপনাকে নিয়ে করবো কর্পোরেট, আমি নো দ্যাটস গুড, কর্পোরেট ইজ মাই কাপ অফ টি, অফ কোর্স। কিন্তু আবার ঠিক আসার একটু আগে আমার মনে হলো কর্পোরেটের লাইফটা তো আসলে যখন কাজের মধ্যে থাকি ওটা একরকম, আবার এক্সপ্লেনেশনে গেলে যারা লিসনার তারা কিভাবে শুনে মজা পাবে কিনা, দ্যাট আই ডোন্ট নো। And guess what? লাইভে ফার্স্ট টাইম, সো সেটাও আমি রিস্ক নিতে চাই না। আমি কি দেখাবো যে আপনার ব্যাপারে মানুষজন কি কি বলছে? আচ্ছা, কিছু বলছে? হ্যাঁ, we have already 3000 comments, 3000 মানুষ কমেন্ট করেছে। Majority হলো number or bad number, I don't know, I don't have any idea about it. Come on, it's a very good number, and guess what, people are acknowledging you regarding your modeling life. So যেমন এখানে মুসারাত রশনি হাসান কমেন্ট করছে তুমি আমি আর ড্যানিশ, and ইয়াকুব ইসলাম, আপনি কমেন্টগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে? I'm not seeing it. আচ্ছা, ইয়াকুব ইসলাম says, oh god, he is my very favorite. তারপরে and majority আপনার সব মডেলিং লাইফ নিয়ে দে আর ইন্টারেস্টেড, এভরিওয়ান ইজ হিয়ার। আপনি যদি কমেন্টগুলো দেখতে পাচ্ছেন না, সো তাহলে তো আবার ডিফিকাল্ট, বাট জাস্ট আস্কিং। আমি দেখতে পাচ্ছি, কিছু কিছু দেখতে পাচ্ছি, রাইট? কিছু কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাদের সবগুলোর এন্ড সবাই বলছে আমার ছোটবেলার হিরো। আমাদের তো বড়বেলারও হিরো নোবেল ভাই। সবাই মাঝে মাঝে এমন করে বলে, আপনাকে আমি ছোটবেলা থেকে দেখছি, আপনি আমার ছোটবেলার হিরো। আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি কোন একটা ক্লায়েন্ট ভিজিটে গিয়েছিলাম, আই ডোন্ট রিমেম্বার ওয়্যার, আমার মনে হয় ঢাকার একটা মিনিস্ট্রির অফিস। বেশ বছর খানিক আগের কথা এটা। তো আমি ভিজিটে গেলাম এবং খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন ছিল আমাদের ওই ক্লায়েন্টের সাথে। একটা সরকারি অফিস ছিল, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি অফিসে। তো উনি আমাকে হঠাৎ দেখে অবাক হয়ে গেলেন। এই প্রশ্নটা আমাকে, এই কথাটা আমাকে অনেক জায়গায় শুনতে হয় যখন আমি রোগীর হয়ে যাই, আমি তো রোগীতে কাজ করি। সো ও আপনি কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাকি রোগী, আমাকে জিজ্ঞেস করেন। সাথে সাথে আমার একটা কার্ড দিতে হয়। আমি বলি না স্যার, আমি রোগীতে চাকরি করি, আমি প্রায় 6 বছর ধরে রোগীতে কাজ করছি। ও আপনি রোগীতে আপনি চাকরি করেন? আবার এটা জিজ্ঞেস করেন। বললাম প্রবলেমটা কি, চাকরি কি করতে পারেন, একটা মডেল হতে কি চাকরি? জি আমি তো রোগীতে কাজ করি। দেন ওই ভদ্রলোক অনেকক্ষণ কথা বলার পর বেস্ট পার্ট, উনি একজন অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সরকারের, হুট করে আমাকে একটা কমেন্টস করলেন, আপনি কিন্তু ওই যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আপনি কিন্তু মারাত্মক অ্যাড করতেন। আমার একটু অবাক লাগলো, ভদ্রলোককে কিন্তু দেখে আমি এটা বুঝতে পারছি উনি আমার থেকে খুব কম হলেও 7 থেকে 10 বছরের বড় হবেন, মানে অ্যাটলিস্ট আমার অনুমানটা আমি করতে পারছি। আমি বললাম স্যার আপনি ছোটবেলা থেকে আমাকে দেখছেন, কিন্তু আমি কিন্তু একটা বিজনেস ক্র্যাক করতে গিয়েছি। আমি হঠাৎ ওনাকে আঘাত দিতে পারছি না, মানে বিজনেস খুব সেনসিটিভ, মানে উনি যদি হঠাৎ আপসেট হয়ে যায় তাহলে আমার কাজটা আবার কোন দিকে কি হয়ে যায়। তো আমি একটা স্টেজে গিয়ে বললাম আচ্ছা স্যার এই বলে আপনি আমি কি সমবয়সী হব, সেটাও জিজ্ঞেস করলেন। আমি বললাম জি স্যার, আমার মনে হয় সমবয়সী হবে। বাড়ালাম, ওনার বয়সটা কমালাম, সে একই কারণে করলাম, কেন আমার বিজনেস ক্র্যাক হওয়া নিয়ে কথা। দেন উনি বললো আপনি কোন ব্যাচ? আমি বললাম এই ব্যাচ। তখন বেচারার মুখটা একটু শ্রিঙ্ক করে গেল,
পেইল হয়ে গেল। আপনি আমার চেয়ে আসলে প্রায় ৩-৪ বছরের, কয় বছর এটা বলেননি, আপনি আমার ৩-৪ বছরের জুনিয়র হবেন। আচ্ছা বলেন, আচ্ছা আপনি কি নিয়ে আমরা ব্যবসা কোন সাইটটা নিয়ে আপনি কথা বলতে আসছেন? স্যার রবির কথা বলতে আসছি, আমি রবিতে আছি, রবি আপনাদের সাথে কিছু কাজ করার চেষ্টা করছে। মানে এই জিনিসটা আর কি, মানে অনেক সময় যারা আমার অনেক বড় তারাও আমাকে ছোটবেলা থেকে দেখছে, কিন্তু কথার একটু পেছনে গেলে ওই সময় কিন্তু আমিও অনেক ছোট ছিলাম, এটা কিন্তু ওনারা মনে করে আমাকে এইভাবেই ছোটবেলা থেকে দেখছে। এইটার প্রবলেম কিন্তু আপনি নিজে, তার কারণ হলো আপনাকে আমি কিন্তু লেজিট ছোটবেলা থেকে দেখতেছি, বাট আমি লেজিট ছোটবেলায় ক্লাস 5-এ যখন পড়তাম আমি, তখন আপনার ওই আর্সিকুলার অ্যাডটা বের হয়েছিল, তোমার জন্য মরতে পারি, রিমেম্বার দ্যাট? এন্ড আপনি এখনো দেখতে এরকম। সো দ্য প্রবলেম ইজ ইউ, কিন্তু আপনি চেঞ্জ হন না কেন? এন্ড হাউ ডু ইউ রিমেইন ফিট ইয়ার্স আফটার ইয়ার্স? যদি একটা প্রবলেম হয়ে যায় তাহলে কি আর করা, এখন আনফিট হতে বলছেন। And people are actually commenting, seriously, আমি যদি পরপর আসি, ভাইয়ার ফিটনেস এখনো অনেক সুন্দর আছে। আবার কমেন্ট করেছে একজন যে আরো বেশি ইয়াং হচ্ছে দিন দিন। সো দ্যাটস আ প্রবলেম ভাইয়া, মানুষের আপনার প্রতি একটু হোপ থাকাটা স্বাভাবিক। মানুষ আস্তে আস্তে বুড়ো হয়, আপনি আস্তে আস্তে ইয়াং হচ্ছেন, সো দ্যাটস আ প্রবলেম। সো আপনার কি সিক্রেট সস কি আছে এটা আমাদের সাথে শেয়ার করেন, আই থিংক দ্যাট উড বি আ বেটার অ্যাডভাইস, এটা সবার দরকার। এখানে আসলে ইয়াং হচ্ছি বা কি হচ্ছি, দ্যাটস নট দ্য ইম্পর্টেন্ট থিং। ইম্পর্টেন্ট থিং তুমি যেটা একটু আগে ক্লিয়ারলি বললে সেটা হলো ফিটনেস। ওটা আমার কাছে মনে হয় দিস ইজ সো ইম্পর্টেন্ট। ইট ইজ সো ইম্পর্টেন্ট বিকজ সি, যে কোনো কাজে যাও, ইফ ইউ ট্রাভেল, তুমি এখন দেশের বাইরে ফ্লাইট করে যাও, লং ফ্লাইট, তুমি আমেরিকা যাচ্ছ কিংবা ইউকে যাচ্ছ বা ইউরোপ যাচ্ছ, 6-7 ঘন্টা পর তোমার আনফিটনেস কিন্তু তোমাকে জার্নিতে আরো উইক করে দেবে ইফ ইউ আর নট ফিট, রাইট? তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছালা, কনভেয়ার বেল্ট থেকে তোমার ব্যাগটা টানতে হবে, যে ব্যাগটা অনেক বড় একটা সুটকেস নিয়ে গেছে, অনেক কিছু নিয়ে গেছে, তোমার স্যুট, তোমার কাপড়, আবার তুমি শপিং করবা জন্য, তো সব মিলিয়ে সেটা যখন পুল করতে যাবা তখন তোমার আবার পিছনে ব্যথা, কোমরে টান লাগবে। So each and every step of your life you should be having fitness, otherwise it's trouble for you, trouble for your everything. আমার যেটা ফিটনেস, আমি এটার জন্য অনেক কি বলবো বিড়ম্বনা আছে। বাসার বকা খাই, বন্ধুদের সমালোচনার চরম পর্যায়ে থাকি। হঠাৎ করে বন্ধুরা বলে চল আজকে আমরা একসাথে বসবো, যদি ওয়ার্কিং ডে হয় আমি বললাম আমার তো অফিসে শেষ হয় 8টার পরে, দেন আমি একটু জিম করে, না আজকে তো জিম করতে পারবি না, খবরদার জিমে গেলে কিন্তু আজকে তো খবর আছে। আমার ওয়াইফকে ফোন করে, নোবেলকে জিমে যেতে দিবা না, আজকে নিয়ে আসো, অফিস করবে সোজা আমাদের বাসায় নিয়ে আসবো, আমরা আজকে একটু আড্ডা মারবো, খাবো। সবাই এদের বিরোধী, মানে একটা বিরোধী দলীয় একটা আন্দোলন না, তারপরেও যদি তা করা যায়, ইটস নট ব্যাড। আমার কাছে মনে হয় আসলে দিস ইজ ইম্পর্টেন্ট। সুস্থ থাকার জন্য এটা দরকার, হেলদি থাকার জন্য নিজের, আমার কাছে যেমন একটা মানুষের স্ট্রেংথ দরকার, আসলে সুস্থতা যেমন দরকার, স্ট্রেংথ দরকার। স্ট্রেংথ তখনই হবে যদি আমরা একটু ওয়ার্কআউট করি, একটু ওয়েট ট্রেনিং করি, প্রপার ফুড ইনটেক হয়, তাহলে এই সব কম্বিনেশন মিলে আসলে জিনিসটা। So what's your routine and what's your food habit? এই তুমি ভাই বললা কর্পোরেট দিয়ে শুরু করবা, তুমি কই নিয়ে যাচ্ছ আমাকে? আমার তো এখন আপনার তো অনেক ভাই চলেন একটু জিমে যাই, দুইজনে মিলে জিম করি, এটা বলবা না তো? না ওটা বলবো, এখন তো সুযোগ নাই, সুযোগ থাকলে আমি সেটাও বলতাম, বাট যেহেতু আপনার অনেকগুলো পরিচয়, আমরা সবই একটু একটু করে ঘুরে আসি। আমরা কেয়া সুপার বিউটি শপ, ড্যানিশ, আরসি কোলা, ওখান থেকে একটু জিম, ওখান থেকে একটু ফ্যাশন, একটু মডেলিং, দেন কর্পোরেট গ্রুমিং। আমার মনে হয় যে একটু ঘোরাফেরা করলে খারাপ হয় না। তা খারাপ হয় না, তুমি যদি বলো তুমি আমাকে যেখানে যেতে বলবো আমি সেখানেই যেতে চাই, বাট ইউ হ্যাভ টু এনশিওর যারা আমাদের সাথে আছে তারা দে আর হ্যাপি। They are very happy. Right? You cannot make them unhappy. Yeah. They are very happy. হ্যাঁ, ভালো কিছুই বলো কি বলতে চাও কি? অলরাইট, সো অনেকজনের কমেন্ট আছে ভাই, এখন বেসিক্যালি যারা হেলথ এনথুজিয়াস্ট আছে তারা কমেন্ট করছে যে আপনার জিম রুটিন এন্ড আপনার ফুড হ্যাবিট কি, এই দুটো জিনিস জানতে চাই। ওকে, এখানে আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি বলি, সেটা হলো
তুমি যেটা বললা ফুড হ্যাবিট, প্রথমে হচ্ছে একটা প্রোগ্রামের মধ্যে থাকতে হবে। আমরা যারা কাজ করি আসলে আমাদের কাজ এত লং আওয়ার, আমাকে যে গাইড করেছে বা একটু একটু শিখিয়েছে বা বলেছে বা আমি কিছুটা পড়ালেখা করে দেখেছি, জিম করার আগে মিনিমাম কিছুক্ষণ রেস্ট নিয়ে জিমে যেতে হবে, বাট আমার পক্ষে এটা সম্ভব না। আমার অফিস শেষ হয় রাতের 8টা 8:30, মানে এর আগে আমরা শেষ করতে পারি না, দেন আমাকে জিমে যেতে হয়। বাট ইয়েস, প্রত্যেকদিন নট পসিবল, মাঝে মাঝে কাজের প্রেশার থাকে, অনেক আরেকটু লেট হলে অনেক টায়ার্ড হয়ে যায়, খিদা লেগে যায়, তখন আমি জিমে যেতে পারবো না, কারণ একটা স্টেজে ওভারডু করলে অনেক সময় খারাপ হয়। সো ওভারডু করা যাবে না, বাট একটা রুটিনের মধ্যে তোমাকে থাকতে হবে। জিম আমার কাছে যেটা মনে হয়, আগে আমরা যখন শুরু করেছিলাম জিম, আমার আশেপাশে যারা খুব বেশি সময় থাকতো, মানে আমার বন্ধুরা, তারা সব সময় একটা কথা বলতো, যখন ছেড়ে দিবি তখন বুঝবি। কি হবে বুঝবো, কি হবে বলে, তখন হয় এত বড় একটা ভুঁড়ি হবে, কিংবা সব এরকম মানে ফ্যাটিক হয়ে যাবে, শরীরটা চিকন মেরা হয়ে যাবে, অনেক কিছু বলতো উল্টাপাল্টা। সো আমার কাছে মনে হতো আসলে জিমটা কি আমি একটা টেম্পোরারি কিছু হিসেবে নিয়েছি, এটা টেম্পোরারি হিসেবে নিইনি। আমি আই হ্যাভ স্টার্টেড লাইকিং ইট, মানে আমি এনজয় করছি আমার জিমটাকে। সো আই হ্যাভ টু কন্টিনিউ ইট, যতদিন আমার ফিজিক্যাল স্ট্রেংথ থাকে, যতদিন আমি সুস্থতার মধ্যে থাকতে পারি, সো আমাকে কাটিয়ে করে যেতে হবে। তো আমি এভাবে অনেকদিন ধরে করছি আল্লাহর রহমতে। ইটস বিন লং 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 টাইম। সো আমার সেই বন্ধুরা, আশেপাশের আপনজনরা, তারা এখন অনেকেই জিম করছে। স্টিল আই এম দ্য হ্যাপিয়েস্ট ম্যান, বিকজ যারা একদিন আমাকে নিয়ে অনেক সমালোচনা করতো, why you have to do জিম, তখন ঢাকা শহরে জিমই ছিল। ঢাকা ইউনিভার্সিটি জিমে গিয়ে জিম করতাম, ম্যাসিভ একটা জিম, ম্যাক্সিমাম ইকুইপমেন্ট ছিল সব পুরান ঢাকায় লোহার দোকানে বানানো, ওই ধরনের ব্র্যান্ডেড কিচ্ছুই নাই। এখন আমাদের ইয়াং জেনারেশন ওরা লাইফ ফিটনেস না হলে করবে না, টেকনো জিম না হলে করবে না, আর আমাদের সময় আমরা যখন করেছি there were nothing, সব লোহা পিটিয়ে বানানো ওই ধরনের জিম, বড় বড় ভারী ওয়েট বসিয়ে দিয়েছি, শুয়ে লেগ প্রেস করছি, হোয়াট আ লাইফ। আর সেখান থেকে শুরু করে এখন বাংলাদেশে আল্লাহর মধ্যে এত জিম, কালকে আমি আমার ছাদে এখন জিম করি, বিকজ জিমে তো যেতে পারি না। আমার সো ফরচুনেট, আমার পাশের বাসার পারভেজ ভাই, উনি হঠাৎ করে আমাকে বললেন সেদিন, নোবেল আমরা অ্যাপার্টমেন্টে জিম বানিয়ে ফেলি, কারণ তুমিও যেতে পারবে না, আমার ছেলে অনেক হিজ আ জিম ফ্রিক, হি ক্যানট গো, লেটস হ্যাভ এ জিম ইনসাইড দ্য অ্যাপার্টমেন্ট। আমাদের ছাদে একটা রুম আছে, ওখানে বানিয়েছে, তার ওখানে করি। তো ওনার ছেলে, আমি কালকে ডিসকাশন করছিলাম, দিস এ নিউ জেনারেশন গাই, লাইক 19 years old or 20 years old. So they are so fortunate. ঢাকায় এখন জিম everywhere, and these are all good gym with instructors. আর আমাদের সময় there are no instructors. If somebody is doing very good, well built, সুন্দর shape, tone, ভাই আপনি কি করেন? আমি বাইসেপ এটা করি, আমি শোল্ডার প্রেস এটা করি, একটু দেখি শিখি, নিজে মারি, এইভাবে আমাদের লাইফ শুরু হয়েছিল জিম দিয়ে। এখন you have internet, you have a lot of instructors, you have senior brothers, friends, so that's how you can do a lot of things, new things. Actually, food is so important. Food is important. Suppose আমাকে আমার বেস্ট ফ্রেন্ড সাকিব, আমি নামটা মেনশন করলাম, সে আমাকে বলে তুই জিম করিস কিন্তু খাস কেন এত কম কর, আরে বেটা খা, পুরা মুরগি খেয়ে ফেল, রোস্ট খেয়ে ফেল একটা। আমি ওকে বুঝাতে পারি না জিম করা মানে এ না আমি যে কোনো কিছুই খেতে পারবো। জিমটা কেন করি? হেলদি থাকার জন্য, একটা ফিটনেস রাখার জন্য, এবং একসাথে যাতে বডির যেই অংশগুলো একটু বেড়ে গেলে দেখতে খারাপ লাগে, মানে সুন্দর বা সাধারণ বাংলায় যদি বলি, ভুঁড়ি যদি বড় হয়ে যায়, মানে এই যে আয়মান হ্যান্ডসাম একটা ছেলে, হঠাৎ করে যদি একটা ছোট্ট ভুঁড়ি থাকে, ভুঁড়ি, সো এটা ভালো লাগে। কারণ আমার ফ্রেন্ড আমাকে জোর করে বলে, তুই জিম যেতে পারিস কিন্তু সবকিছু খেতে পারবি, হ্যাভ ইট ম্যান, হ্যাভ এভরিথিং, বাট ইটস নট কারেক্ট। এখন কিছু জিনিস আছে স্যাচুরেটেড ফ্যাট, এগুলো খেলেই এগুলো বার্ন করা যায় না। সাপোজ আমি সুগার খেলাম, অনেক চিনি খেলাম, সহজে এটাকে বার্ন হবে না, কিন্তু একটা জায়গায় খারাপ জায়গায় এটা রয়ে যাবে। আমি তৈলাক্ত খাওয়া খেলাম, ডিপ ফ্রাই খেলাম, চিকেন ফ্রাই, সমোসা, ইউ ক্যানট বার্ন ইট। কালকে দৌড়ায় 3 ঘন্টা দৌড়ালে বার্ন হবে না, এটা অনেক দিন পরে বার্ন হবে। সো দরকার
সো ওই সিলেকশন অফ ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু অয়েলি খাওয়া খাবো না, ডিপ ফ্রাই খাবো না, খুব মিষ্টি জাতীয় জিনিস খাবো না। খাবো মেবি ওয়ান্স ইন এ উইক, আমরা বলি চিট ডে। ফ্রাইডে ইজ ইয়োর চিট ডে। ইউ ডু এক্সারসাইজ, একদম ইন্টেন্স ওয়ার্কআউট, দেন ইউ হ্যাভ প্রপার মিলস, লিন মিলস, মানে কার্ব কম হবে, একটু ফ্যাট জাতীয় খাবার কম খাবো এবং সলিড প্রোটিন খাবো, মাছ মাংস খাবো। সো ফ্রাইডেতে গিয়ে ওকে আমি একটা বার্গার খেলাম, ওকে আমি একটু মিষ্টি খেলাম, দ্যাটস নট এ প্রবলেম। ইউ শুড বি হ্যাভিং এ চিট ডে। অনেকে আবার চিট ডেও করে। বিরাট কোহলি সেদিন ও একটা ওর ইন্টারভিউতে বলছিল, একসময় আমি every day I used to have 2-3 burgers and now I don't even have a cheat day. ও এখন এত লিনে চলে গেছে, হ্যাঁ, ফুল ভেজ হয়ে গেছে, ফুল ভেজিটেরিয়ান। ও ভেজ হয়ে, I don't know vegetarian কিনা, বাট ও চিট ডেও নাকি ওর নাই। সো বাট আমার চিট ডে আছে ফ্রাইডে। I always wait for Friday. আমি আমার ছেলে এখন আসছে দেশে, তাকে আমি জিজ্ঞেস করি নেক্সট ফ্রাইডে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ। ও বললো চল একটা ম্যাক শেফ খেয়ে ফেলি। আমি বললাম why not take out. So আমরা I do some cheat day. একটু মজা কিছু খাই, মাঝে মাঝে একটু মিষ্টি খেতে ইচ্ছে করে। That's how. আর এমনি অ্যাপার্ট ফ্রম দ্য চিট ডে খাওয়াটা মেইনটেইন করা, কিছু এক্সারসাইজ ইজ মাস্ট। এক্সারসাইজ এখন ইন্টারনেটে अवेलेबल, সবাই জানে। সো আমি যেটা মনে করি, আমাদের দেশের ইয়াং জেনারেশনের এই ইচ্ছাটা আছে, বাট মোমেন্টামটা ধরে রাখাটা একটু চ্যালেঞ্জ। হয়তো কাজের কারণে অনেকে পারে না, বা অন্য চ্যালেঞ্জে পড়ে গেলে তখন ছেড়ে দেয়। সো যারা এটা জানতে চাচ্ছে তাদেরকে আমি শুধু এটাই বলবো, ইউ মাস্ট কিপ ইট গোয়িং। ব্রেক করা যাবে না, হবে একদিন 2 দিন 4 দিন ব্রেক হবে, হঠাৎ শরীর খারাপ হলো, ইউ হ্যাভ টু টেক রেস্ট। বাট রেস্ট মানে এই না ইউ আর রেস্টিং ফর নেক্সট লাইফ। ইউ হ্যাভ টু কাম ব্যাক। সো আই হ্যাভ আ কোয়েশ্চেন। আমরা সবাই বাসায় আছি, বাসায় কিছু করা পসিবল? অফ কোর্স। তো অনেকে জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া কয় ঘন্টা জিম করেন, কি করেন? সো আমার মনে হয় অনেক কিছু তো আর করা পসিবল না। সো রাইট নাও ইফ ইউ হ্যাড টু সাজেস্ট আস ফিউ থিংস যেটা আমরা বাসায় বসে করতে পারবো, সো হোয়াট উড বি দোজ? লোক বাসায় বসে অনেক কিছুই করা যায়, স্পেশালি সাপোজ তুমি কিছুই করো না, আমি তোমাকে সাজেস্ট করবো না তুমি এখনই জিমে যাও, দেন ইউ কুড স্টার্ট লিফটিং ওয়েটস। ইউ কান্ট ডু দ্যাট। এটা একটা টাইমের পর, তুমি একটা পর্যায়ে শেষ করে এসে দেন ইউ ক্যান ডু দ্যাট। বাট এর আগে তুমি যেটা করতে পারো, তুমি বাসায় সাপোজ একটা স্কিপিং এর রোপ তুমি তৈরি করলা, স্কিপ করলা, অনেক স্কিপ করলা, স্কিপ নাই, তোমার দড়ি নাই বাসায়, নো প্রবলেম, ফ্রি হ্যান্ড করো। তুমি কাউন্ট করো, তুমি at one go তুমি 200 করলে তুমি একটু টায়ার্ড, তুমি আস্তে আস্তে এটাকে গ্র্যাজুয়ালি বাড়াও। 200 তে টায়ার্ড হলে তুমি কিছুদিন পর দেখবে 200 তে টায়ার্ড হচ্ছে না, তুমি এটাকে 300 তে নিয়ে যাও, দেন ইউ গো আপ টু 500। তো এইভাবে একটা মেইনটেনেন্স করতে হবে এবং একটু বাড়াতে হবে। এটাকে বলে একটু হাই ইন্টেন্স ট্রেনিং। হাই ইন্টেন্স না করলে হয় কি, তোমার বডি যদি এটাকে নিয়ে ফেলতে পারে এবং তুমি এটাকে না বাড়াও, তাহলে ডেভেলপমেন্ট গুলো আসে না। হয় তুমি বড় হচ্ছ, তুমি বড় ড্রেস পরছো, ছোটবেলায় 20 ওয়েস্টে প্যান্ট পরতো, এখন তুমি 28 বা 30 পরছো, বিকজ ইউ আর গ্রোইং। সো এক্সারসাইজ লাইক দ্যাট, ইউ হ্যাভ টু গ্রো। তুমি যেটাই তোমার জন্য ইজিয়ার হয়ে যাচ্ছে, ইউ হ্যাভ টু গো টু নেক্সট লেভেল। তোমাকে একটু প্রেশার নিতে হবে, একটু বেশি করতে হবে, এইভাবেই তুমি বাড়াবে। সো বাসায় তুমি যেটা করতে পারো, স্কিপিং করলা বা ফ্রি হ্যান্ড স্কিপিং, ওটা ছাড়াই দড়ি ছাড়াই স্কিপ করলা। মনে করলা যে তুমি 100-200 পুরো ব্যাপারই না, তুমি তাহলে থাউজেন্ডস যাও। আমি নামটা ভুলে গেছি, টেনিস প্লেয়ার, এখন নাই, অনেক আগে। He was one of the legendary player. উনি নাকি ডেইলি few thousands করতেন, and he was one of the fittest men, এবং ওনার টেনিসের টেনিয়রটা অনেক বড় ছিল। I don't know why I forgot the name. He was very famous player. So then আমরা সবাই জানি পুশ আপ মারার একটা ব্যাপার আছে, ডন যেটাকে আমরা বাংলায় বলি। সো এটা you must do it. ওটাতে তোমার হাতের ফোরআর্মসের স্ট্রেংথ বাড়বে, বাইসেপ ট্রাইসেপ একটু স্ট্রেংথ বাড়বে, এবং চেস্টের একটু একটা ভালো স্ট্রাকচার দাঁড়াবে, সেটা তুমি করতে পারো। তারপর স্কোয়াট ইজ এ ভেরি গুড, জাস্ট দাঁড়ানো বসা। আমরা ছোটবেলায় করতাম না, কোমরে হাত দিয়ে স্কুলে করতাম, বসা দাঁড়ানো বসা দাঁড়ানো, এটাকে আমরা স্কোয়াট করি। আমরা যারা ওয়েট ট্রেনিং এ যাই তারা আমরা হয়তো কাঁধে একটু ওয়েট নিয়ে এটা করি। সো আমি সাজেস্ট করবো না কেউ এটা এখন করার জন্য, ওটা একটা স্টেজে না গেলে করা যায় না। সো বিফোর ইউ গো টু দ্যাট স্টেজ, ইউ বেটার ডু ইট
at home free hand মানে খালি হাতে বডি ওয়েট দিয়ে এক্সারসাইজ করা ইটস বেটার। ইদানিং কিছু ফ্রি ওই যে আমি নামটা ভুলে গেলাম স্ট্রেচেবল কিছু কেবলের মতো পাওয়া যায় কোন একটা জায়গায় থেকে বেঁধে ইউ ক্যান ডু লাইক ইউর বাইসেপ, ইউ ক্যান ডু লাইক পুল আপ। এই জিনিসগুলো করে বডির একটা টোনকে খুব স্ট্রাকচার করা যায়। সো বাসায় অনেক কিছু করা যায়। সো আই হ্যাভ সেকেন্ড কোয়েশ্চেন। আমি আপনার কথা শুনতে শুনতে আই গট ইন্সপায়ার্ড। আমি আজকেও মনে হয় যে একটু শাওয়ার করার আগে আমি একটু পুশ আপ দিব, বাট প্রবলেম হলো যে হাউ টু কিপ অন ডুইং দিস। আমার এটা তো থাকে না থার্ড ডেতে যায়, ফোর্থ ডেতে যে আমি ছেড়ে দিব, ফিফথ ডেতে যে আমি ভুলে যাব। এন্ড দিস হ্যাপেন্স টু অল মাই ফ্রেন্ডস এজ ওয়েল। আমাদের ফ্রেন্ডরাও যারা নতুন শুরু করে, আর আপনি যেটা বললেন না এক্স্যাক্টলি সেটাই হয়। জিম করে, খুবই এনার্জেটিক, খুবই ইন্সপায়ার্ড, 2-3 মাস হয়, 2-4টা ছবি দেয়, এভাবে বাইসেপ টাইসেপ, ও মামা খুব ভালো লাগছে। এন্ড তারপরে আফটার 4 মান্থস ছেড়ে দেয়, খুব বাজে একটা ভুঁড়ি তৈরি হয়, দেখতে খারাপ লাগে। আমি এই প্রবলেমটার কথা একটু আগে বললাম, ইউ ক্যানট লিভ ইট। মানে ডু ইউ লিভ ইওর ইটিং? তুমি কি তোমার দুপুরের খাওয়া, রাতের খাওয়া বা ব্রেকফাস্ট কি ছেড়ে দাও? না। তুমি তোমার শাওয়ার ছেড়ে দাও? তুমি যতই ব্যস্ত থাকো কাজের পরে তুমি ইউ গো ফর শাওয়ার, ইউ গো ফর স্লিপ, তাই না? সো ইউ হ্যাভ টু মেক এ হ্যাবিট অফ লাইক দিস, লাইক মানে অ্যাট লিস্ট ডেইলি না পারলেও আমি সপ্তাহে 3টা দিন যদি করতে পারি, হোয়াট এভার আই ডু, একটু খোলা মাঠে গিয়ে দৌড়ালাম কিংবা একটু পার্কে হাঁটলাম, বাসায় স্কোয়াট করলাম ফ্রি হ্যান্ড বডি ওয়েটে, পুশ আপ মারলাম। সো হোয়াট এভার ইউ ক্যান ডু, একটু আমি শিওর এটা করতে পারলে ইউ ফিল অনেক বেশি স্ট্রেংথেন, মানে আমার শরীরে শক্তি বেড়ে যাচ্ছে, আমার মনের জোর বেড়ে যাচ্ছে। সো ওই এনজয় করার ব্যাপারটা থাকতে হবে এবং ওই মোমেন্টামটা ধরে রাখতে হবে। So it does have an impact, right? আপনার ফিজিওলজিক্যাল একটা বড় ইমপ্যাক্ট তো আপনার মাথাতেও পড়ে, রাইট? মেন্টালি। অফ কোর্স আমি তোমাকে জাস্ট একটা ইমপ্যাক্টের কথা বলি। যখন থেকে আমরা সবাই বাসায় চলে আসলাম, we are back at home and work from home, বাসা অফিস জানিয়ে দিল everybody has to go back home, work from home. জিম বন্ধ হয়ে গেল, মানে আমি যেখানে জিম করি আমার জিম বন্ধ হয়ে গেল। অবভিয়াসলি আমি নিজেও যাওয়া বন্ধ করে দিয়েছিলাম জিম বন্ধ হওয়ার আগে, ফর অবভিয়াস রিজন। দেন বাসায় কয়েকদিন আমি ফ্রি হ্যান্ড করলাম, ওকে ফাইন। বাট আমার যেটা একটা রুটিন ফলো করি, আমি ফ্রি হ্যান্ড অলমোস্ট 10-12 ডেজ করার পর আমি দেখলাম যে আসলে আমার কিছু স্ট্রাকচারাল প্রবলেম আমি ফেস করা শুরু করলাম। আমার কাছে মনে হচ্ছে আমার শোল্ডারটা কেমন যেন একটু আগের মতো নাই, স্ট্রেট নাই, আমার সামথিং ইজ রং। সো আমি যেহেতু ওয়েট ট্রেনিং করি একসাথে, দুইটাই একসাথে করি, সো আমার ওটা লাগবে। ওই সময় আমার কাছে মনে হলো আমি কিভাবে এটাকে মেনটেন করতে পারি। দেন আই এম সো ফরচুনেট, আমার পাশের পারভেজ ভাই এই ব্যবস্থাটা আমাকে করে দিল, এবং আমি ওর পর থেকে অলমোস্ট আজকে 10-12 দিন হয়ে গেল, আমি প্রত্যেক দিন না করলে আমি 5-7 দিন তো করেছি। সো এটাই আসলে আমাদের প্র্যাকটিসটা এভাবে রাখতে হবে। কারণ আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, if you can do it for 40 days একটানা, আমি এটা আমার হুজুরের কাছ থেকে শিখেছি। যখন ছোটবেলায় আমাকে হুজুর নামাজ পড়তে বলতো, তারপর তুমি 40 দিন একটানা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার কিন্তু নামাজ তুমি বন্ধ হবে না, সারা জীবন তুমি নামাজই থাকতে পারবে। আমার কাছে এটাও অনেকটা রুলস, আমি ওইভাবে যাই। তুমি যদি অ্যাটলিস্ট বেশ কিছুদিন এটা ধরে রাখতে পারো, তাহলে কিন্তু ইউ আর ডান। আমি একটু আগে যে ফ্রেন্ডের কথা বললাম, সে আমাকে বলতো না 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 তুই জিম করিস না, বা জিম করলে আরে খাওয়া দাওয়া কর বেশি করে, অনেক বড় হতে পারবি। এবং সে কোনোদিন জিম করতো না, হি ওয়াজ এ স্পোর্টসম্যান, হি ইউজড টু প্লে ক্রিকেট, সে কোনোদিন জিম করতো না। বাট এখন সে জিম শুরু করেছে এবং সে আমার চেয়ে অনেক সিরিয়াস, এবং তার ওয়েট কাট ডাউন এন্ড এভরিথিং রুটিন। আমি মাঝে মাঝে তার থেকে শুনি, তুই আজকে কি খেলি, কালকে কি ওয়ার্কআউট করলি, ও আমাকে শেয়ার করে, ভিডিও শেয়ার করে। সো সে একদিন আমাকে বলতোই, মানে জিম টিম গুলো করিস না, এগুলো মেনটেন করা ডিফিকাল্ট। এখন সে কোভিড এর কারণে তার জিম বন্ধ হওয়াতে সে আমার চেয়ে বেশি ফ্রাস্ট্রেটেড। It's all about practice. Believe me, you do it, you cannot leave it. It has to be a part of my lifestyle, right? Lifestyle part of it. Absolutely. আমি তো বললাম, তুমি যেমন ডেইলি খাওয়া দাওয়া করো, তুমি গোসল করো, তুমি ঘুমাও, সো তুমি you can do it like that. এটা তো ভাবেই নিতে হবে লাইফস্টাইল। এবং you don't need to do 7 দিন every day.
You can do it 5 days a week. Then initially you can do it 4 days a week. Otherwise, if you start enjoying it, you grow, do it more. True. And its physiological impact is insane. Robi কিন্তু প্রতি ওয়েডনেসডে ম্যাচ হয়, আমরা জ্যাফে খেলা হয়। তো আমি কয়েকটা কোম্পানির সাথে রাতের বেলা ফুটসল খেলি। সো আমরা এটা 3-4 মাস আগে শুরু করলাম। সো শুরু করার পরে ফার্স্ট দিন ম্যাচ ছিল, তো 1.5 ঘন্টার টাইমে 20 মিনিট পরে আমার অবস্থা খারাপ, কারণ অনেকদিন পরে ব্রেক দিয়ে খেলা শুরু হয়েছে। আমি সত্যি মানে খুব অবাক হচ্ছি, হতাশ হচ্ছি। আয়মান দ্য ইয়াংগেস্ট একটা সুন্দর ছেলে, এটা ফার্স্ট দিন। আফটার দ্যাট 30, 40, 60 1.5 ঘন্টা। এন্ড লাস্টের দিকে এই করোনা ভাইরাসের কারণে বন্ধ হওয়ার আগে আমার ফ্রেন্ড আছে সৌভিক, এন্ড বঙ্গতে অনেকজন কাজ করে। সো বঙ্গর যে স্লটটা হলো 6:30 থেকে 8টা, তারপরে রবির স্লট হলো 8টা থেকে 9:30। So I started going at 6:30. আমি বঙ্গর সাথে 1.5 ঘন্টা খেলতাম, তারপর আবার রবির সাথে 1.5 ঘন্টা খেলতাম। Oh my god, look at you, the fittest man now. Then I got the rhythm, and তারপর ভালো লাগতো, and I used to look forward to it. আজকে রাতে খেলা আছে, and খেলার পরে ওই দিন রাতে বেলা কিন্তু আমার লেথার্জিক লাগে না। I used to feel energetic, যে না আমি আজকে আরো কাজ করতে পারবো, আর পারলে আরো 5টা রিপোর্ট লিখতে পারবো, প্রেজেন্টেশন দিতে পারবো, পারলে ভিডিও করতে পারবো। এই জিনিসটা এনার্জি বাড়ায়। তুমি যদি এটা ধরে রাখতে পারো, তুমি এটাকে ছাড়তে পারবে না, চাইলেও পারবে না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। মাঝে মাঝে আমার স্ট্রাগল হয়, একটু বকাঝকা বাসায়, দূর আজকে যেও না, তো আজকে দাওয়াত আছে, আবার তুমি যাবা, কখন আসবা দাওয়াতে? কি আমরা 11টার সময় যাবো? আমি তো গতকাল বলি না, আজকে একটু 30 মিনিট 20 মিনিট যাই আসছে। Do it, man, do it. So এটা অনেক ব্যারিয়ার থাকে, এই ব্যারিয়ারগুলো তোমাকে কেটে বের হয়ে আসতে হবে। এন্ড আই থিংক অনেকে ভাবে যে জিমে গেলে বা খেললে এনার্জি কমে যায়, এটা কিন্তু তার অপোজিটটা হয়, বেড়ে যায়, অনেক বেড়ে যায়। উল্টা যদি আপনি সারাদিন ঘুমান, আই থিংক এখন সবাই রিলেট করতে পারবে, যদি আপনি 12টার সময় ঘুম থেকে উঠেন, আপনার 2টার সময় আবার ঘুম ধরবে। সো ইফ ইউ স্লিপ, যখন প্রথম 10-12 দিন করতে পারছিলাম না, বা বাসায় বসে একটু ফ্রি হ্যান্ড করছি, আমি আমার রুটিন ফলো করতে পারছিলাম না, আমার স্ট্রেংথ কমে যাচ্ছিল, মানে একটা ফ্যাটিগ চলে আসছিল, মনে হচ্ছিল কি হচ্ছে, সামথিং ইজ রং, মনে হয় কি মাথাটা জ্যাম হয়ে যাচ্ছে, কাজ কিভাবে করবো। কারণ আফটার এই আমার জিম বাসারটা শুরু হওয়ার পর থেকে আই এম ব্যাক টু গেইন। অসম নোবেল ভাই, ইটস টাইম টু সুইচ গিয়ার্স and go to fashion and modeling. আমি আপনাকে মনে আছে অনেকদিন আগে রিকোয়েস্ট করছিলাম যে নোবেল ভাই, আমাদের বাংলাদেশে মেয়েদের ফ্যাশন ডিজাইন অনেক কিছু হয়, কাজ হয়, আর আমাদের ছেলেদেরকে কেউ কিছু শিখায় নাই। আমাকে কেউ কখনো শিখায় নাই কিভাবে ফর্মাল পড়তে হয়, আমাকে কেউ কখনো শিখায় নাই যে কোনটার সাথে কি ম্যাচ করে, কিভাবে একটা ভালো একটা ইউনো ব্লেজার পুল অফ করতে হয়, বা একটা স্যুট পুল অফ করতে হয়, স্যুটটা বানাইতে হয় কোত্থেকে। স্যুটের আমি রিসেন্টলি স্যুট বানানোর সময় রিসার্চ করে দেখলাম যে ওরে বাবা, এখানে অনেক কিছু আছে, ইভেন শার্টের কলারও 1000টা জিনিস আছে। এন্ড আই ওয়াজ লাইক অস্ট্রাক, এটা তো কিছুই জানতাম না। সো আই থিংক উই শুড হ্যাভ আ মাস্টার ক্লাস ফ্রম ইউ রিগার্ডিং ফ্যাশন এন্ড মডেলিং। সো আমি আর কিছু বলবো না, আই থিংক ইউ গট দ্য আইডিয়া। আমরা একদম খুবই বেসিক স্টেজে আছি, ক্লাস 1-এ পড়ি আমরা, আমাদেরকে একটু শিখান। তুমি ইউ আর স্মার্ট বয়, তুমি যা সুন্দর স্যুট পরে কয়েকদিন আগে একটা অ্যাড করে ফেললা দেখলাম। ও হ্যাঁ, তুমি একদম আসল জায়গায় আছো, ইউ নো অ্যাবাউট ইওর ফ্যাশন। আই লাইক ইওর ফ্যাশন। আমি যেটা করি গুগল করে, বুঝছেন, অনেকগুলো জায়গায় রিসার্চ করি যে স্যুট এই কালার, এই কালার, সেই কালার, পরে ছবিগুলো নিয়ে যাই আমি লোক ভাই দোকানে যা দেখা যায়, ভাই এইটার কাছাকাছি কিছু হবে, হ্যাঁ এটা হবে, ঠিক আছে। আর রিসেন্টলি রবি, তুমি যেটা করো, তুমি যেটা বললা এখন তুমি যেটা করো, সেটাই হচ্ছে ফ্যাশন। ইটস অ্যান এক্সপেরিমেন্ট, কিছু না। ইউ হ্যাভ টু ডু সাম বিট অফ রিসার্চ, কিভাবে তুমি কোনটা পড়বা, এবং ওটা করলে তোমাকে কেমন লাগে, ভালো লাগে কি খারাপ লাগে, ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তুমি এমন কিছু একটা করতে পারো না যেটাতে তোমাকে ভালো লাগে না, তাহলে ইউ আর আউট অফ ফ্যাশন। তোমাকে এনজয় করতে হবে তোমার হোয়াট এভার ইউ ওয়্যার, হোয়াট এভার ইউ সিলেক্ট ফর ইয়োরসেলফ, ওটা তোমাকে পছন্দ করতে হবে। শুধু ওই মডেলটা পড়েছে বা ওই হলিউডের ওই নায়কটা পড়েছে, আমাকে এটা পড়তে হবে, ডোন্ট ডু দ্যাট, মানে নো ওয়ান শুড ডু দ্যাট। তো নিজেকে কেমন লাগে এটা একটু বুঝার ব্যাপার আছে। ওই যে নিজেকে ভালো লাগে আর খারাপ লাগে, ওই ডেফিনেশনটা যে ডিফাইন করতে পারে, সে কিন্তু ফ্যাশন চিনে যায়, সে ফ্যাশন করতে পারে। তার সাথে রিসার্চ,
আমরা যেটা করি আমাদের তো আসলে তুমি যেটা বললে ফ্যাশনের উপরে জানার কিন্তু কোনো স্কুলিং নাই বা এই ধরনের কোনো মেন্টর নাই, সো ইউ হ্যাভ টু ডু only on your own research. তুমি কি ধরনের শার্টের সাথে কি ধরনের প্যান্ট পরবা, কোন ট্রাউজারটা কোন ধরনের ব্লেজারের সাথে যাবে বা কোন স্যুটটার ভেতরে কোন ধরনের শার্ট, it's all about your own research and thinking, some bit of একটু checking. That's how you can make it. So এখন কোনো বেসিক্স নাই, ফর এক্সাম্পল যে টাইল লেন্থ যেমন বেল্টের শুরু পর্যন্ত হবে আপনার, ওই বেসিক গুলা অবশ্যই আছে। যেমন আমরা যারা অফিস করি, আমরা চাকরি করি বা একটু ফর্মাল অ্যাটায়ারে যাই, আমরা সবসময় প্রেফার করি একটু লাইট শার্ট, লাইট কালারের শার্ট পরা। কিন্তু আমরা ডে লাইটে আমরা বাইরে যাই, ডে লাইটে আমরা কাজ করি, সো ডে লাইটে what I feel we should not wear dark colored shirt like black, deep navy blue, but deep green, এগুলো না পরাই better, or এই যে এরকম red, ওকে এটা আমরা পার্টিতে পরতে পারি। সো ফ্ল্যাশি কালার্স, একটু ডার্কার কালার্স গুলো পার্টিতে পরা, রাতে কোনো ডিনারে পরা, আমার কাছে মনে হয় মোর ওয়াইজ আর কি। আর একটা হচ্ছে অফিসে obviously সাদা শার্ট বা সাদার সাথে একটু স্ট্রাইপ থাকলো, লাইট ব্লু, লাইট পেস্ট কালার, এগুলা more suitable. Rate dinner, you have to have a wider range. I mean, if it is a very formal dinner, you can go with suit, you can go with suit shirts, black suit, black shirt is fine. Blue suit porle, to fancy shirt porle, to brown shoe porla, brown shoe whatever, brown belt porla. Ei kichu basic thake. If I wear brown shoe, then I'm wearing black belt. Ekটু discipline-টা মনে হয় একটু ব্রেক করে যায় বা কেমিস্ট্রিটা হয় না আর কি অনেকটা। সো ওই জায়গাগুলো বেসিক ঠিক থাকলে কিন্তু ফ্যাশন অনেক সময় একটা জায়গায় চলে যায়। 3 একদম মাস্ট হ্যাভ থিং ফর আ নিউ জয়নার ইন রবি। আচ্ছা, আমরা আমাদের রবিতে আমরা একটু দুইটা জিনিস করি, একটা হচ্ছে ভেরি ফর্মাল অফিশিয়াল অ্যাটায়ার or রবি অ্যাটায়ার। রবি অ্যাটায়ার মানে আমরা একটা আমাদের একটা ফর্মাল পাঞ্জাবি আছে, দ্যাটস এ রবি অ্যাটায়ার। I have that as well. আমার তিন কালারে আছে, হোয়াইট, রেড এন্ড গ্রিন। আমাদের তিনটা হোয়াইট রবি তিন কালারের পাঞ্জাবি আমরা মেনটেন করি, একটা হোয়াইট, একটা রেড, একটা গ্রিন। সো আমাদের এনি কর্পোরেট ইভেন্ট, এনি ফাংশন, এনি ওরকম স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট মিটিং, গভর্নমেন্টের সাথে মিটিং, আমরা ওই মিটিং গুলোতে এবং ওই ফর্মাল ইভেন্ট গুলোতে আমরা আমাদের পাঞ্জাবিটা প্রেফার করি। এবং অবভিয়াসলি পাঞ্জাবির নিচে জিন্স পরা আমরা কখনো অ্যালাউ করি না। যদি মাঝে মাঝে অনেক সময় অনেকে পরে ফেলে, আমরা ওদেরকে জানাই তোমরা এটা পরা উচিত না, বাট এইচআরও একটা গাইডলাইন দিয়ে দেয়, ইউ শুড বি ওয়ারিং আইদার হোয়াইট প্যান্ট বা হোয়াইট পাজামা, হোয়াইট লিনেনের প্যান্ট হতে, ট্রাউজার হতে পারে, এই ধরনের একটা জিনিস থাকে। আর একই সাথে শার্ট প্যান্ট হলে আমরা যেহেতু কর্পোরেট একটু কাস্টমার ফেসিং কিছু ব্যাপার স্যাপার থাকে, ডেইলি ক্লায়েন্ট ভিজিটে যাই, সো আমরা উই অলওয়েজ প্রেফার টু ওয়্যার স্যুট। আমরা স্যুট পরলে একটু সফট কালার কিংবা ব্ল্যাক, ডিপ ব্লু এসবই পরি, নট এ ভেরি ফ্যান্সি বড় বড় চেক, নিচে আবার চেকের সাথে কন্ট্রাস্ট কম্বিনেশন ট্রাউজার, উই ডোন্ট ওয়ান্ট টু ওয়্যার দোজ টাইপস অফ, ওটা একটু অনেকটা পার্টি ইভেন্টের ড্রেসের মতো হয়ে যায়। সো আমরা অফিসিয়াল অ্যাটায়ার ওটা আমরা সবাইকে পড়তে মানা করি, সো ওটা একটা ব্যাপার থাকে। আর শার্টের ব্যাপারটা হচ্ছে, আমি যদি একটু ডিপ কালারের শার্ট পরি ডে টাইমে অফিস করলে, উই মাস্ট প্রেফার লাইট ভেরি সফট কালারের শার্ট। সো ডিপ শার্ট, ডিপ স্যুট, ডিপ শার্ট একসাথে হলে একটু হয় না, একটু বেশি ডার্ক হয়ে যায়, একটা লাউড মনে হয়। সো অফিস অ্যাটায়ারে আসলে কখনো লাউড অ্যাটায়ার হওয়া উচিত না, এটা দ্যাটস হোয়াট আই ফিল, এন্ড আই এম শিওর এটা অনেকে আমার সাথে একমত হবে। বিকজ আপনার টিম কিন্তু আরো অনেক বেশি লাইক অলওয়েজ সুটেড আপ, ভেরি ওয়েল গ্রুম, বিকজ এন্টারপ্রাইজ বিজনেস, ভেরি স্মার্ট টিম। তো মানে একসাথে কাজ করলে আমার টিম মেম্বারসদের আমাদের সবার মধ্যে একটু কম্পিটিশন ক্রিয়েট হয়, এই জিনিসটা কখন করেছো, এই কখন এটা বানিয়েছো, কোত্থেকে এনেছো, সো তোমার সুটের ফ্যাশনটাকে এই যে ছবি তুলে নিয়ে একজন এটা আরেকজন ছবি তুলে নেক্সট সে আরেকটা ওর চেয়েও বেটার বানায় নিয়ে আসে। সো কম্পিটিশনটা শুধু কাজের মধ্যেই থাকলে হবে না, কিন্তু সবকিছু মিলিয়ে একটা কম্পিটিশন তৈরি হতে হবে।
স্টাইলের মধ্যে একটা কম্পিটিশন আমরা চেষ্টা করি। And I still remember আমি যখন ফার্স্ট এন্টারপ্রাইজ বিজনেস টিমের সাথে কাজ করলাম তখন দেখি এভরিওয়ান ওয়্যারস এ হেডসেট। রেজওয়ান ভাইয়ের কানে সামনে সবসময় অলওয়েজ এয়ারপড থাকে, আরাফাত ভাইয়েরও কানে একটা ইয়ে থাকে, এভরিওয়ান সবার কানে একটা ইয়ে থাকে। হ্যাঁ, হাতে একটা। আমার খুব ভালো লাগে, মানে টিম ইজ সো স্মার্ট। আসলে এর দরকার আছে। আমরা আমার কাছে যেটা মনে হয় অনেক সময় হয় কি আমরা কাস্টমারের কাছে গেলে মানে ইফ ইউ আর টু এক্সস্টেড, ইফ ইউ আর নট ওয়েল অ্যাটায়ার্ড, আমার কাছে মনে হয় কাস্টমারও অনেক সময় এক্সেস হয় না। আমার আনওয়েল অ্যাটায়ারের কারণে ক্লায়েন্টও অনেক সময় একটু আনওয়েল বিহেভ করে ফেলতে পারে, এটা আমি ফিল করি। আই ডোন্ট নো, মেবি করবে না, বাট আমার কাছে মনে হয় এরকম একটা সিচুয়েশনের দিকে চলে যাচ্ছে। সো বেটার ফ্রেশ আপ থাকো, you go with fresh attires. You don't need to make everyday new suits, it's very expensive. So whatever you have, make it fresh and clean and go with clean dresses. Shoot at the উপরে ডাস্ট টাস্ট থাকলে একটু at least একটা টিস্যু রেখো পকেটে, যাতে ঢোকার আগে একটু মুছে ফেললা। কারণ আমরা সেলসে যারা কাজ করি ইটস ডাস্টি, অনেক প্লেসে আমাদের যাওয়া আসা হয়, জুতার উপরে একটা লেয়ার পড়ে যায়, সো একটু ওয়াইপ করে নিয়ে ঢুকলাম, ভালো লাগে। আর if you look good, you feel good, and you can work good. And in fact, I've noticed one thing that যারা এই কাজটা করে একটা tangible benefit পায়, বা যখন দেখে যে the other side is actually appreciating you more because of that, তখন না মানুষ বুঝতে পারে যে আচ্ছা, this also has a value and not just an intangible, it has a tangible value as well. তখন না মানুষ সিরিয়াস হয় এই জিনিসটা, right? So I think you have noticed that way too many times, right? I fully noticed and agree, because এটা না হলে আসলে ওই ভ্যালুটা ক্রিয়েট হবে না। এই ভ্যালুটা ক্রিয়েট করার জন্য তোমার এই জায়গাটা তোমাকে নিয়ে যেতেই হবে। That's a character. What I feel, that's a character. You have to reach to that level with all of this things what we discussed. Awesome. Let's change the hat. Health. I think let's change let's change the hat to modeling. A lot of people were interested. Even last दिन I think we were watching the video with Amitav bhai, right? So ওখানে যেমন অনেকগুলো কোয়েশ্চেন ছিল যে ভাইয়া মডেল কিভাবে হতে হয়, টিভিসি কিভাবে করতে হয়, কিভাবে আমিও চান্স পেতে পারবো, কিভাবে হতে হয়। এখন আমি জানি না, আমার যেমন অনেক কয়েকটা টিভিসি করা হয়েছে, রবির করা হয়েছে, অমিতাভ ভাইয়ের সাথে করা হয়েছে, because people knew me as Ayman koro, I was ঠিক আছে boss, আমি আসতেছি। So my journey was completely different. So I'm not a model, so এই জন্য আমি এটার উত্তর দিতে পারবো না। So what's the journey for you, and what could be the journey for the people who are aspiring models? Well, এটা আমি যদি একটু অন্যভাবে বলি, মডেলিং জিনিসটা it's very interesting and it's not so easy, of course. আচ্ছা, অনেকে মনে করে মডেলিং ইজ জাস্ট ইউ গো এন্ড স্টার্ট সিঙ্গিং, একটা মেয়ের পিছনে দৌড়াতে থাকো, তোমার জন্য পারিও সুন্দরী বলো, তাহলেই মডেলিং হয়ে যাচ্ছে। ইটস নট লাইক দ্যাট। মানে এটা একটা অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটা প্রোডাক্টকে তুলে ধরা। ক্রিয়েটিভরা যখন এই জিনিসগুলো তৈরি করে, ওরা 30 সেকেন্ড 40 সেকেন্ডকে মাথায় নিয়ে একটা প্রোডাক্টের ইউএসপি গুলোকে ধরে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা, মানে এটা ইটস ভেরি টাফ জব। অমিতাভ যেটা বলছিল, সেই বেস্ট ক্রিয়েটিভ যে কাস্টমারকে তার গল্পটা ঠাস করে বুঝায় ফেলতে পারে। সো ওটা যেমন ঠাস করে বুঝায় ফেলতে পারাটা ক্রিয়েটিভের যেমন একটা গিমিক বা একটা ওর স্মার্টনেস বা কারিশমা, একইভাবে যারা প্রেজেন্ট করে মডেল, তাদেরকেও কিন্তু ওইভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারার একটা কারিশমা। সো আমার কাছে যেটা মনে হয়, আমি আসলে আমার অ্যাডের যখন শুরুর দিক ছিল, তখন আফজাল ভাই এর সাথে মোস্টলি কাজ করেছি, দেন গুডু ভাই, সাবের ভাই, তখন এর ধারাটা একটু ডিফারেন্ট ছিল। এখনো অনেকে বলে আমার সাথে যারা একটু কানেক্টেড বা আমাদের সমসাময়িক বা আমাদের ফ্যান, ওরা বলে আমার কিন্তু আগের অ্যাডগুলো অনেক ভালো লাগে। ওদের এই জন্যই ভালো লাগে, অনেক গান থাকতো, একটু কালার থাকতো, ভেরি কালারফুল থাকতো, একটু রোম্যান্টিক স্টোরি গুলা থাকতো, সেই জন্যই এটা বেশি ভালো লাগে। আর এখনের ধারাটা একটু ডিফারেন্ট, খুবই গল্প ভিত্তিক, মানে একটা স্টোরি লাইন থাকে যেটা প্রোডাক্টকে তুলে ধরতে পারে। যেমন আমি আমার লাস্ট যে একটা আমি রবির জন্য করেছি, আমি আর মো করেছিলাম, সো ওই গল্পটা এত স্ট্রং, মানে একটা দেখাচ্ছে একটা কাপল প্রচন্ড ঝগড়া হয়েছে, ওরা একজনের সাথে একজন দেখাই করে না, কথাই বলে না, সো
দে আর জাস্ট কিছুদিনের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে, এরকম একটা স্টেজ আর কি। শুরুটা হচ্ছে আমি একটা জায়গায় কফি শপে বসে আছি, অনেক রিকোয়েস্ট করেছি ওকে একটু আসার জন্য, লাস্ট একটা চান্স দেওয়ার জন্য আমাকে। সে আমার কথা শুনে এসেছে, আসার পর আমি আর তার দিকে মুখ তুলে তাকাতে পারছি না, বিকজ আই এম দ্য গিলটি। আমি মুখ নিচে নামিয়ে বলছি, দেখো যা হয়েছে হয়েছে, হ্যাঁ ভুল করেছি, আর ভুল করবো না, এখন থেকে আমি এটা করে নিবো, এখন থেকে আমি সবসময় তোমার কথা আসবো, এখন থেকে আমি ঘরের কাপড় চোপড় ধুয়ে দিব, ব্লা ব্লা ব্লা। তখন লাস্ট লাইনে এসে তখন বলে, আমাকে মৌ বলে, শিখতে হলে তুমি রবির কাছে যাও। এই যে লিঙ্কটা টেনে নিয়ে আসলো, কিসের মধ্যে কি, ওই কথাটা বলার আগ পর্যন্ত কারো সাধ্য নাই এটা কি হচ্ছে, এটা কিসের গল্প। রবি তখন এমন একটা অফার করে যে জিনিসটাতে তুমি একটা রিচার্জ করলে তুমি সবকিছু পাবা। তো তুমি রবির কাছ থেকে শিখে এসে দেন এই সবগুলা করো, আমি মুখে মুখে বললে তোমাকে আমি বিশ্বাস করি না, ওরকম একটা লিঙ্ক। তো এই যে স্টোরির সাথে একটা কাহিনী, আর সেই গল্পটা যারা উপস্থাপন করছে, আমি আর মৌ করছিলাম, তো ওটা যদি ওইভাবে না করতে পারতাম তাহলে কিন্তু জিনিসটা ভালো হতো। সো ওটা হয়তো আমরা ওইভাবে পেরেছি। সবাই ক্লায়েন্ট, রবি আমার অফিস বলছে দিস ইজ ওয়ান্ডারফুল, এবং যারা দেখছে অডিয়েন্স বা যারা প্রোডাক্ট কিনছে তারাও এটাকে অনেক কিনছে, অনেক ব্যবহার করছে। সো আলটিমেটলি রেজাল্টও কোম্পানি পেয়েছে। সো এই জিনিসগুলো চিন্তা না করলে কিন্তু পারফর্মার যারা প্রেজেন্ট করছে তারা কিন্তু এটাতে ঢুকতে না পারলে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। কারণ ডিরেক্টর বা ক্রিয়েটিভরা কিন্তু অনেক সময় ওনাদের পক্ষে এটা সময় বা সম্ভব হয় না যে প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝিয়ে দিবে বা তোমাকে ডেকে বলে দিবে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমি কিসের অ্যাড করতে যাচ্ছি। আমি একটা অ্যাড করে গেলাম, আই এম হ্যাপি, ও আই এম দ্য মডেল, আমি কালকে থেকে আমি মডেল। এইটাই যদি বটম লাইন হয় না, ইটস এ বিগ প্রবলেম। আমাকে একটা অ্যাডের জন্য দেখো, হোয়াট ইজ দ্যাট, এটা কি হবে, এই কমার্শিয়ালটাতে কিসের কমার্শিয়াল, এটা আলটিমেট কাস্টমার কারা, এরা এটা কি চাচ্ছে করতে, এটা আমি কিভাবে যাওয়াটা ভালো হবে। আমি ক্রিয়েটিভ থেকে শিখে নিতে পারি বা জেনে নিতে পারি, কিংবা ডিরেক্টর থেকে জেনে নিতে পারি ভাই আপনি কিভাবে চাচ্ছেন, দেন ওটার জন্য নিজেকে একটা তৈরি করা, পলিশ করা, দেন ওখানে যাওয়া। সো এই জিনিসটা অনেক সময় মিসিং থাকে। আমি কি পেলাম, কয়টা অ্যাড করলাম, কয়টা নাটক আমার কিউতে আছে, that's not vital. Vital is, are you into it? If you are not into it, you're depth-এ যেতে না পারলে, then it's a problem. And you are going to miss. এখন কিন্তু অনেক মানুষ হতে চায়, and thanks to, I'm not sure আপনি এই টার্মটা শুনেছেন কিনা, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শুনেছেন? হ্যাঁ, হ্যাঁ। সো ইটস লাইক ইনস্টাগ্রামের কারণে অনেক বেশি মানুষ আরো বেশি ছবি দেয়, অনেক বেশি মানুষ ছবি আবার নিজেদেরকে প্রমোট করে, নিজেদেরকে প্রমোট করে। Yeah, so there's a platform বানাতে পারছে, it's a platform, of course, right? So এটা একটা প্ল্যাটফর্ম, এখন ওই সুযোগটা আছে, সেটাতে অনেক কিছু করছে, রাইট। সো যেহেতু অনেকই আছে, সো অনেক মানুষ না চায় এই কাজটা করতে চাচ্ছে, আমি যদি মডেলিং করতে পারতাম, স্ট্যাটিক এবি দুইটা জায়গাতেই। সো এনি অ্যাডভাইস ফর দ্য নিউবিজ অর নিউ কামার্স অর অ্যাসপায়ারিং পিপল যারা জাস্ট স্টার্ট করছে? ওকে, অ্যাডভাইস আসলে এখন আমার কাছে আমার যেটা মনে হয়, জেনারেশন বাই জেনারেশন দেয়ার আর সাম ডিফারেন্ট মেন্টালিটি, ডিফারেন্ট থিঙ্কিং, থট প্রসেস একটু ভ্যারি করে। সো যেমন আমি পরশুদিন একটা জিনিস দেখছিলাম, একটা ইয়াং মেয়ে, সে করোনাকে নিয়ে একটা কোভিড-19 বা করোনা ভাইরাসের উপর একটা কবিতা লিখেছে। মানে ইটস সো ইন্টারেস্টিং। মানে জিনিসটা এটা ফার্স্ট অফ অল এই সময়টা আসলে সবার জন্য খুবই একটা দুঃখের সময়, খারাপ সময়। আমরা জানি না আমরা কোন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি। এরকম সময় সে মানে জিনিসটাকে একদম ওই ইমোশনটাকে আসলে অত মেলোর দিকে নিয়ে যায়নি, মানে মানুষকে স্যাড বানানোর জন্য এটা করেনি, অনেক হিউমার দিয়ে জিনিসটাকে সে উপস্থাপন করেছে। আমি একজন অডিয়েন্স, আমি চিনি না সেই মহিলাকে, বাট আমি শুনেছি, আমার দেখে ভালো লেগেছে এবং আমি ওখানে একটা লাইক দিয়েছি। আই ডোন্ট নো হার, বাট মানে আমি ওকে থামস আপ দিয়েছি, বিকজ মনে হয়েছে আসলে এই জিনিসটা সম্পর্কে সবাই জানি, সবাই এটা নিয়ে কিছু করতে পারছি না, সিরিয়াস ফ্রাস্ট্রেশন, আপসেট, একটা অনিশ্চিত ভবিষ্যৎ। তারপরেও মানুষ এটাকে নিয়ে যখন বলার সময় একটা ওইভাবে কিছু বললো, মানুষকে শুধু কাঁদানোর জন্য বলে নাই, মানে এই জিনিসটা থেকে আমরা কিভাবে সরে থাকতে পারি, আবার এটাকে একটু 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 হিউমার করলো, একটু মজা করলো। সো মানুষকে শোনার একটা জায়গা সে তৈরি করে দিল। ওই জায়গাটা সবাইকে একটু চিন্তা করা উচিত, কোন জিনিসটা আসলে মানুষ
অ্যাজ এ অডিয়েন্সকে নিয়ে যদি কেউ কিছু ছাড়ে, ইনস্টাগ্রাম বলি আমি, টিকটক বলি, তাহলে অডিয়েন্সকে মাথায় রেখে জিনিসটাকে যদি প্রেজেন্ট করতে পারে, আই এম শিওর একটা ভালো আউটপুট আসবে, একটা আউটকাম আসবে। অনেকে একটা কিছু করে ফেলে এটাই করে, ওটা কি করছে কেন করছে না জেনে করতে যাওয়াটা ঠিক হবে না আমার কাছে মনে হয়। আমি যেটা প্রথমেই বললাম, আমি যে কাজটা করবো, ইভেন আমার কর্পোরেট লাইফে আমি যেটা বললাম, আমি যে কাজটা করছি, আই শুড বি নোয়িং হোয়াট আই এম ডুইং, রাইট? ইফ আই ডোন্ট নো হোয়াট আই এম ডুইং, দেন ইটস এ বিগ প্রবলেম। সো এটা একদম একই জিনিস আমি বলবো, মানে যেটাই করুক সেটা একটু জেনে করুক, এবং ওটা কেন করছে, কোথায় রিচ করার জন্য করছে, এটা মাথায় রেখে যদি করতে পারে, I'm sure everybody, I mean, new generation, they're so smart, they're so brilliant, they can do a lot of things, they can make wonder. Well, bhai, আপনি যেসব কাজ করেছেন, what's your favorite work of all time? What means my modeling? Modeling এ একটা বেস্ট আপনার সবথেকে ফেভারিট, জাস্ট স্ট্যাটিকে আপনার ফেভারিট, এন্ড নাটকে আপনার ফেভারিট? আমি মডেলিং এবং নাটক নিয়ে বলি, কারণ স্ট্যাটিক নিয়ে আমি অত বেশি কাজ করা হয় না। মডেলিং এ আমার জীবনের একদম প্রথম দিকে একটা অ্যাড ছিল, আমার এখনো সেই একটা ভালো লাগে। আজকে অনেক বছর আগে, 2 যুগ আগের একটা অ্যাড, একটা আফজাল ভাই বানানো ছিল, আজাদ বল পেনের একটা অ্যাড। একটা সিম্পল 3 টাকার বল পেনের অ্যাড, আজাদ বল পেন, তুমি ইউটিউবে গিয়ে সার্চ করলে পাবা। আমি আর তানিয়া করেছিলাম, আফজাল ভাই ডিরেক্ট করেছিল, আর জিঙ্গলটা করেছিল আমাদের সবার প্রিয় বাচ্চু ভাই, আয়ুব বাচ্চু। এবং দ্যাট ওয়াজ এ মাইন্ড ব্লোয়িং মিউজিক। এবং ওই সময় থেকে আমি মানে অ্যাড করার আগে জিঙ্গল কে বানাবে, কি ধরনের হবে, ওটাতে ঢুকে পড়তাম। ওই আমার ফার্স্ট একটা কাজে, আমার আই থিংক দ্যাট ওয়াজ মাই সেকেন্ড অ্যাড, ইয়েস, ইফ আই এম নট রং, সেকেন্ড অ্যাড। তো সব মিলিয়ে ওই একটা অনেক পুরনো অ্যাড, বাট এখন আমার কাছে পুরনো না, এবং আমাকে এখনো অনেকে বলে। ইভেন আমি গত কয়েক বছর আগে একটা স্টেজে কোন একটা কাজে উঠেছিলাম, আমাকে অনেকে বলেছিল তোমার জন্য মরতে পারি, ওটা এটা একটু দেখান। আবার একটা গ্রুপ বলেছিল আজাদ বলপেনের গানটা একটু করে শোনো। সো এই দুইটা অ্যাড আমি আবার একটু করে পরেরটাতে চলে আসলাম। তোমার জন্য মরতে পারি অবভিয়াসলি এটা সবারই পছন্দের অ্যাড, আমারও অনেক পছন্দের অ্যাড। আর প্রথম দিকেকার অ্যাডের মধ্যে ওটা ভালো। এছাড়া আসলে নিজের কাজের মধ্যে আসলে ভালো লাগার কোনো কমতি নেই আমার। আমি ইভেন বাংলাদেশের প্রথম শাড়ির অ্যাড সবসময় মেয়েরা করেছে, আমিও শাড়ির অ্যাড করেছি, বাট আমি শাড়ি পরিনি। আমি শাড়ি পরে তার খুব আর্টিস্ট ছিলাম। তোমাকে আবার জানিয়ে দিচ্ছি, তুমি তোমার হাসি দেখে মনে হচ্ছে তুমি ভাবছো আমি নিজে শাড়ি পরে অ্যাড করেছি। ওইটা পড়লেও খারাপ লাগবে না খুব একটা, ভালো লাগবে না, সরি মাই ব্রাদার, ওটা বললে ভালো লাগবে না। তো ওটা মৌ করেছিল আমার সাথে, একটা পাকিজা শাড়ির অ্যাড, সেটা আমার একটা ইন্টারেস্টিং, হঠাৎ করে আমতাল ভাই জোর করে করিয়েছিল, সেই অ্যাডটা আমার ভালো লেগেছে। আমার আরেকটা ফেভারিট অ্যাড আছে, আমি আর তিশা করেছিলাম, ফারুকি বানিয়েছিল। ওই অ্যাডটাতে আমার বেশি ভালো লাগার একটা কারণ হচ্ছে ওই অ্যাডটার কনসেপ্টটা আমার, স্টোরিটা আমার, দেন স্টোরিটা আমি অমিতাভকে শেয়ার করলাম। অমিতাভ বললো ইটস এ ভেরি নাইস স্টোরি, বাট এটাকে একটু স্ট্রাকচার করে লেখাগুলোকে একটু আমরা ঠিক করে নিচ্ছি, বাট স্টোরিজ নাই। সো ওই হয়তো স্টোরিটা আমার দেখে, গল্পটা আমি নিজে বানিয়েছিলাম দেখে একটা আমার। কোনটা সেটা? এটা কেয়ার সোপের আমরা অনেক অ্যাড করেছি। এটা একটা কেয়ার একটা অ্যাড ছিল, ওটা লাইফ প্লাস, লাইফ বয়েরই কাউন্টার প্রোডাক্ট, এটা লাইফ গোল্ড, লাইফ গোল্ড। অনেক বছর আগে, প্রায় 7-8 বছর আগে করেছিলাম। বাট মানে আমি একজন ফটোগ্রাফার থাকি, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি টোকাইরা ফুটবল খেলছে, সব কাদা, দেন আমি এখানে দেখেছিলে। আপনি কেয়ার তো অনেকগুলো করেছেন, অনেকগুলো করেছি, হ্যাঁ। বাট এটা লাস্টের দিকে কেয়ার অ্যাড গুলো যখন করি, তখন তিশার আমি এই কাজটা করেছিলাম, অমিতাভ বানিয়েছি। ওটা আমার খুব পছন্দের। অ্যান ইন্টারেস্টিং পার্ট, আপনার অ্যাড গুলো দিয়ে না পারফরম্যান্স হইতো। ফর এক্সাম্পল, তোমার জন্য এটা অনেক জায়গায় পারফর্ম করা হইতো। একটা অ্যাড পারফর্ম হয়েছে, ওটার নামে আবার একটা মুভি হয়েছে। সো দ্যাটস ইন্টারেস্টিং। ওই জিনিসগুলো এখন রেয়ার। এখন মানে কোন অ্যাড যে পারফরম্যান্স, অ্যাডটা নিয়ে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা। ওই অ্যাডটা আসলে আরসি কোলা প্রোডাক্টটা হচ্ছে পাটেক্স গ্রুপের প্রোডাক্ট। পাটেক্স গ্রুপেরই একজন এমডি হচ্ছে আমার একদম চাইল্ডহুড ফ্রেন্ড মিঠু। একটু আগে সেই ফোন করছিল, ধরতে পারছিলাম না, তোমার সাথে কথা বলতে।
তোমার সাথে শেষ করে তাকে ফোন দিব, সে আবার কিছুক্ষণ গালমন্দ করে কিছু বলবে আর কি, ভালো কিছু বলবেন আমি শিওর। সো সেটা আবার তার কনসেপ্ট ছিল। গ্রুপের ডিএমডি যিনি, রাইট? না, এটা হচ্ছে আজিজ আল মাহমুদ, মিঠু। ওরা তো 5 ভাই, জিটো ভাই সবচেয়ে বড়, সেকেন্ড ভাই হচ্ছে মিঠু। মিঠুরই কনসেপ্ট ছিল রুবেল এই প্রোডাক্টটা দেখে, ওর ছোট ভাই। সো সে যখন এই গল্পটা তৈরি করে, এরকম একটা একটু ফোক টিউনে, সে নিজে নিজে একটা গান, সে হি ইজ নট এ লিরিসিস্ট, হি ইজ নট এ মিউজিশিয়ান, বাট তার মাথায় আসছে একটু ফোক এরকম ছন্দ যদি হয় এইভাবে এইভাবে করা। তো সে তখন তার ডিরেক্টর, এটা বোম্বেতে করেছিলাম আমরা, এবং গানটা করেছিল বাবুল সুপ্রিয়। ওই সময় সে আবার খুব ফেমাস, কাহো না প্যার হে তার গাওয়া গান। আচ্ছা, গিয়ে আবার সে একটু বুঝাচ্ছিল আমি আই ওয়ান্ট লাইক দিস, মানে নন মিউজিশিয়ান, নন লিরিসিস্ট, সে যখন বাবুল সুপ্রিয়র মতো একজন সিঙ্গারকে বুঝাতে হয়, সো ইটস আ বিট স্ট্রাগল, রাইট? সো সেটাও সে করেছে, তার মধ্যে সে আউটপুটটা বের করে এনেছে। সো ইন্টারেস্টিং অনেক স্টোরি আসলে। বাট আমার যেটা মানে আমি যেটা মনে করি আজকে, আমি আসলে অনেক প্রত্যেকটা কাজের মধ্যে ভিতরে ঢুকেছিলাম, সেটা আমার ফ্রেন্ডের অ্যাড বা ওর কোম্পানির অ্যাড, ওর আমি শুধু শুটিং এ যাবো, ও কি, ও তো আমার ফ্রেন্ড, ক্লায়েন্ট কিছুই বলতে, সরি ডিরেক্টর আমাকে কিছু বলতে পারবে না, ওই জিনিসগুলো কখনো করিনি। রেসপেক্ট করেছি কাজকে। টাইম সকাল 6টায় বোম্বেতে টাইম দিচ্ছে আমাকে, সকাল 6টায় ঘুম থেকে ভোরে 6টায় উঠে লবিতে বসেছিলাম, নিয়ে গেছে গাড়ি করে। সো মানে আমার কাছে মনে হয় আসলে রেসপেক্ট জিনিসটা থাকা খুব দরকার। আর রেসপন্সিবিলিটি ইজ সো ইম্পর্টেন্ট। মানে ইফ ইউ আর নট রেসপন্সিবল ফর এনি ওয়ার্ক, whatever it is, if it is modeling, if it is your job, if it is your business, if you're not responsible, you'll face some bad time. এটা আসলে আমি আমি আমার কাছে মনে হয়, আমি আসলে অনেক ভালো ভালো যারা কাজ করছে, অনেক জ্ঞান আছে বা অনেক কিছু জানে, বাট কোন একটা জায়গায় একটু গ্যাপ তাদের, মেবি রেসপন্সিবিলিটির জায়গাটাতে, মেবি একটা লাইফস্টাইলের কোনো একটা জায়গাতে, এই জায়গাগুলোতে একটু গ্যাপ থাকলে হয় কি, মানে ইউ আর স্টাক। ইফ ইউ আর স্টাক, দেন ইটস ভেরি ডিফিকাল্ট টু কাম আউট ফ্রম দ্যাট, ওই জায়গাটা। ইন্টারেস্টিং। ফেভারিট নাটক? তুমি তো আমাকে অনেক কিছু মডেলিং নিয়ে জিজ্ঞেস করলে, আমি তোমাকে তুমি তো এখন মডেলিং শুরু করে দিচ্ছ। খুবই রেয়ার, না খুবই রেয়ার, বাট আমি যেটা চিন্তা করছি বা অমিতাভের সাথে কথা বললে আমি যেটা বলতে পারি, যেটা যে একটা রবির যে একটা করেছে, ওইটা কিন্তু অমিতাভ ভাই করে নাই। সো রবি রিসেন্টলি আমার 7টা করেছি খুবই তাড়াতাড়ি ওই মাই রবি অ্যাপের। সো আমি আমার লাস্ট 3-4 মাসে অনেকগুলো টিভিসি করা হয়েছে। রবির জন্য 7টা টিভিসি আলাদা, যদিও ছোট। অমিতাভ ভাইয়ের সাথে যেটা করা হচ্ছে এখনো লঞ্চ হয়নি, ওটা হয়েছে আইপি রিসেপশন। যেহেতু ওর সাথে তুমি সেদিন একটা শো করলে, আর আমি বলছি, আমরা যদি তোমাকে নিয়ে ওইভাবে একটা চিন্তা করি যে একটাতে, তুমি তো ধরো এখন যে একটা আমরা দেখছি ডিজিটালি রিচার্জ, দ্যাটস ভেরি মাচ উইথ ইওর ক্যারেক্টার। ইউ আর এ ম্যান, আমার ক্যারেক্টারই আছে বলা যায়। হ্যাঁ, 10 মিনিট স্কুলের আইমনকে দিয়ে ডিজিটাল রিচার্জ, রবির অ্যাড। সো সেই রবি 10 মিনিট স্কুল থেকে বের করে এনে বা সেই ডিজিটাল রিচার্জ থেকে বের করে এনে একটা খুব রোমান্টিক একটা অ্যাডে যদি আইমনকে দিয়ে দেওয়া যায়, খুব সুন্দর একটা মডেল থাকবে যার সাথে আইমন হাত ধরে ঢুকবে, ঘুরছে, তখন কেমন হবে আইমনের এই হাসিটা, সেটা আমার দেখার খুব ইচ্ছে হচ্ছে। আমি হ্যাঁ, ফার্স্ট অফ অল I can see your I'm actually blushing. And the interesting part হবে আমি বাসায় ঢুকতে পারবো না, আমার বাবা আমাকে বের করে দেবে। এটা হলো ফার্স্ট থেকে। এটা তুমি একটা অজুহাত বানাচ্ছো, এটা আমিও মনে করতাম। আমার মা আমাকে ছোটবেলায় অনেক পিটিয়ে বড় করেছে, কিন্তু আমি ফার্স্ট অ্যাড করে আমি মনে করতাম যে আমাকে ঢুকতে দিবেন না, বা আমার একটু দূরে দূরে থাকা উচিত, কয়েকদিন কোথায় অন্য কারো বাসায় থাকি, ওগুলো ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এন্ড ট্রাস্ট মি, আমি এই ভয়ে তো অলরেডি আমার অ্যাকচুয়ালি আই গট 2 অফার্স সিমিলার টু দিস ওয়ান। একটা ছিল অনেক আগে ক্লোজ আপের, নট দ্য ক্লোজ আপ নাটক, বাট ছোট ওদের একটা ছোট মিনি পার্ট থাকে না, ওটার জন্য। আরেকটা ছিল হলো আমাদেরই রবি না, মানে এয়ারটেলের বেঁচে থাকো জাদুমণি, অনেক 3-4 বছর আগেকার কাহিনী আর কি, তখন ওইটা। না না, দুটাই করি নাই, সেম রিজনে, আমি বাসায় থাকার জন্য আর করা হয় নাই। আমি বলছি যে আমি ওদেরকে সব জায়গায় বলছি যে দেখেন আমার বাবা আর্মিতে ছিলেন,
আমার বাবার কাছ থেকে আমি লাইফে একবারই মার খেয়েছি, সেটা হলো অনেক ছোটকালে। যে আমার নামাজের কথা জিজ্ঞাসা করছিল যে আজকে নামাজ পড়ছিস, আমি হ্যাঁ পড়ছি। জামাতে পড়ছিস? না। মাগরিব জামাতে পড়ছিস? না। টাস, আমার লাইফে আমি একটাই থাপ্পড় খাইছি আমার বাবার কাছে, ওটা হলো নামাজের নিয়ে। অনেক লাকি। আপনি আমার থেকে বেশি খেয়েছেন? হ্যাঁ আমি হ্যাঁ অনেক বেশি, তুমি একবার, আমি কয়েক লক্ষ বার। আচ্ছা আমি ও আচ্ছা হ্যাঁ, আমার বাবার কাছ থেকে আমি মার একবারই খেয়েছি, ওটা হলো ওইটা নামাজ আমার থাপ্পড়, তাও জামাতে না পড়ার জন্য। মায়ের কাছ থেকে অনেক খাইছি। অ্যান্ড ইন্টারেস্টিং ঘটনা আমার এখনো মনে আছে যে একবার আমার মা আমাকে আর আমার ভাইকে, আমার বাবা তখন মিশনে, কোথায় সুদানে মোস্ট লাইকলি মিশনে ছিল, তো মারতে যাই আমরা চেয়ারে বসে আছি, মারছে। মারার পরে স্টিল রিমেম্বার চেয়ারের পায়ে লাগে অ্যাকচুয়ালি যে খুন্তিটা আছে ওটা ভেঙে গেছিল। আমার মা ভাবছিল যে আমাদের পায়ে লাগে ভাঙছে, সো দেন আমার মা অনেক গিল্টি ফিল, না অ্যাকচুয়ালি পায়ে লাগেই ভাঙছে। সো আই স্টিল রিমেম্বার দ্যাট, মায়ের হাতে বাড়ি খাইছে অনেক। তোমার এই মার খাওয়ার ব্যাপারে আমি দু একটা কথা আমারও বলতে পারি। তোমার সাথে আমার শুধু একটাই অমিল, সেটা হলো তুমি অনেক আদুরে আদুরে বড় হয়েছো। জীবনে একবার মা বাবার কাছে মার খেয়েছো বা মায়ের কাছ থেকে দু একবার খেয়েছো, আর আমারটা অগণিত মার খেয়ে বড় হয়েছে। একদম রিয়েল মার খেয়ে বড় হওয়া ছেলে হচ্ছে আমি। সিরিয়াসলি? অ্যাবসলিউটলি হ্যাঁ। And guess what? খুবই ইন্টারেস্টিং থিং, আমাদের যখন মার খাওয়ার কথা বলতেছে আমাদের না মানুষজন বেড়ে যাচ্ছে, এন্ড অনেক বেশি মানুষ কমেন্ট করতেছে, অনেক বেশি মানুষ দেখতেছে। ইদানিং তো আমি যেটা বলতে পারি, আমরা যখন ছোটবেলায় বড় হচ্ছিলাম, আমার আম্মা মানে খুব স্ট্রিক্টলি আমাদেরকে বড় করেছেন আর কি। প্রত্যেকটা সময় মাগরিবের আজানের একটু পরে বাসায় ঢুকলেই দ্যাটস মাই নাইটমেয়ার। ওই দিন আমি মানে হয় মায়ের খাবো বা অনেক বড় পানিশমেন্ট খাবো। এছাড়া কোনো বন্ধুদের সাথে কোথাও কোনো দুষ্টমির ইনফরমেশন বাসায় আসলো, দেন সেটাও একটা হয়ে যেত চট। এভাবেই মানে রেগুলার বেসিসে চলতো, উইকলি, হ্যাঁ, ফোর্টনাইটলি অর মান্থলি একবার বললে হবে না, কয়েকবার। স্পেশালি স্কুলের কথা বলছি, বড় হয়ে তো আসলে কোনো হয় না। আমি আবার আমার ছেলে মেয়েকে বলি, জীবনে আমার হাতে একটা কিছু চিমটিও খাও নাই, তোমাদের জেনারেশনটা কি লাকি। উল্টা তোমরাই আমাদেরকে বকাঝকা করো, এটা দাও সেটা দাও, না এটা পড়বো না, না ওটা পড়বো না। আর আমাদের সময় মানে এটা চেয়ে ওটা বললে ঠাস। আমার আমি এই মার খাওয়া নিয়ে আমার স্কুলের আমাদের টিচার, আমরা আসলে স্কুলের টিচার ছিলেন না, উনি আমাদেরকে ক্লাস 9-10 সায়েন্সের সাবজেক্ট পড়াতেন। ওনার নাম সুশীল ভট্টাচার্য। আমাদের অত্যন্ত প্রিয় একজন টিচার ছিলেন। তো আমরা সবাই ওনাকে ডাকতাম ভট্টা স্যার, মানে যেটা টু ভট্টাচার্য স্যার। তো আমরা বলতাম এটা আমাদের এই ভট্টা স্যার, ওটা ওই ভট্টা স্যার। ভট্টা স্যার কাছে আমরা পড়তাম সব ফ্রেন্ডরা। ওখানে আবার আমি তো কোনো এডুকেশন স্কুলে পড়ি নাই, একটা ছেলে এবং গভর্নমেন্ট হাই স্কুলে পড়েছি। আবার স্যারের কাছে ছিল স্কুলের মানে ছেলে এবং মেয়ে পড়তো, তো ওই জায়গায় আমরা আবার খুব পলিশ হয়ে যেতাম। অনেক স্কুলের ছেলে, গভর্নমেন্ট হাই স্কুলের ছেলে ভট্টা স্যারের কাছে যাচ্ছে, যেখানে অনেক বিভিন্ন আই নো দ্য ফিলিং। আমি আমার লাইফের মেজরিটি টাইম বয়েজ স্কুলে ছিলাম, আদমজিতে, সো আই নো দ্য ফিলিং। এটা আমার ঠিক পাশে একটা ছিল ফিমেল স্কুল, ওদের নাম ছিল হলো শহীদ আনোয়ার, সামলা আদমজি, ঠিক পাশেই। তো ছেলে পেলের বৃহস্পতিবার দিন ড্রেস আপ দেখে বোঝা যেত যে হাফ স্কুল ছিল, লোকজন যাইতো ওটার সামনে, মানে বিশাল একটা ব্যাপার এই জিনিসটা। ওটাই আমাদের হয়েছিল। স্যারের পাশে যেতে যেতাম, এমনি স্কুলে যাচ্ছি একরকম উলু ঝুলু, চুল আচরণ নাই, কাপড় চোপড় ঠিক নাই, ময়লা টলা পরে। স্যারের বাসায় মোটামুটি একদম কোনো জায়গায় কাপড়ের রিঙ্কল নাই, একদম ওরকম ভাঁজ করা, নতুন একটা পর একটা, কোনোদিন বড় ভাই কাপড়ে যাওয়া, কোনোদিন এভাবে। তো কিন্তু ওই স্যারের একটা অভ্যাস ছিল, প্রচুর মারতেন। মানে ওনার মারার অস্ত্র যেটা ছিল সেটা হচ্ছে প্লাস্টিকের পাইপ, চিকন পাইপ উনি কিনে আনতেন। বড় পাইপ কিনে এনে 1.5 ফিট বা 1 ফিটের একটা সাইজ করে উনি কাটিয়ে রেখে দিতেন, কারণ ওনার কয়েকদিন পর পর পাইপ ফেটে যেত। তো উনি আমাকে, আমার একটা ফ্রেন্ড, আমার মনে হয় সে আমার সাথে এখন এখানে আছে, আমরা সব একসাথে পড়তাম। তো সাইফুলকে যখন স্যার মারতে আসতেন, স্যার জাস্ট এইভাবে উঠাতেন, আর সাইফুল ছোটখাটো একটা মানুষ আর কি,
উঠানোর আগেই জাস্ট উঠালো বাড়ি দিয়ে, তার স্যার খুব ফ্রাস্ট্রেটেড, তোকে আমি মারতেই পারি। আর আমাকে যখন মারতে আসতেন আমি মানে তখন থেকেই মানে নিজেকে একটু আয়রন ম্যান বানিয়ে রাখার চেষ্টা করলাম, শক্ত হয়ে ঠাস ঠাস মারছে স্যার আমাকে, আমার নড়চড় কিছু না, একদম স্ট্যান্ড স্টিল দাঁড়ায় আছি, বসে আছে। তো একটা পরে স্যার কয়েকটা বাড়ি মেরে আমার তোকে মেরেও মজা নেই, তোকে মারার আগে সে টেবিলের নিচে ঢুকে যাচ্ছে, কাঁদতেছে বা বাঁকা টাকা একদম হয়ে যাচ্ছে, কাচুমাচু অবস্থা। আরেকজনকে মারতে গিয়ে মারছে, তার নড় নাই চড় নাই, সে ব্যথা পাচ্ছে না কষ্ট পাচ্ছে, কোনো ফেস এক্সপ্রেশনে কোনো কিছু নাই। তো আবার বলতো তোকে মেরেও মজা নেই। তো জীবনটা আসলে অনেক কষ্ট করেই বড় হয়েছে, তো আরামে আসে বড় হয়নি আর কি, মারটা। ওইটা আবার ঝামেলা ছিল না ভাই, যে কম্বাইন যখন জায়গাটাতে মায়ের খাওয়াটা, এটা আবার একটু লজ্জা লাগতো না যে সবার কাছে মায়ের খাচ্ছি, নাকি ওইটা একটা ওই যে ওটার মধ্যে একটা পৌরুষত্বের ব্যাপার ট্যাপার ছিল, তো হয়ে থাকতাম, সবাই দেখছে মারছি কিন্তু ব্যথা পাচ্ছি না। আই ডোন্ট নো এটা কেন করতাম বা কেন সেই সময়টা মনে আসতো, এখন আমার ঠিক মাথায় আসছে না, বাট নিজে একটু আন্দাজ করে নিচ্ছি হয়তো সেই একটা ব্যাপার হয়তো নিজের মধ্যে। সেই তখন কত বয়স ছিল, 17 বয়স ছিল, 16 বয়স ছিল, আরো কম ছিল, আরো কম ছিল স্কুলে। তো তখন তো আমরা 13-14-15 বছরের বয়স। এটা বয়েজ স্কুলে যারা আছে তারা এই জিনিসটা খুব ভালো বুঝবে। টিচারদের কাছে মাইন্ড, তারপর স্যারের কাছে পড়তে গেলে মাইন্ড, সো বিগ টাইম। এন্ড বয়েজ স্কুলে থাকার ইটস এ প্রিভিলেজ, কারণ না হলে না আসলে বুঝতাম না যে কোএড এন্ড বয়েজ স্কুলের পার্থক্যটা কি। ইটস ডিফারেন্ট, কো-এডুকেশন হয়ে যায় আমাদের। সো বয়েজ স্কুলে ইটস ডিফারেন্ট লাইফ, সবকিছু একটু রাফ এন্ড টাফ, ব্যাপার স্যাপার, মানে সব মানে ড্যাম কেয়ার ব্যাপার স্যাপার, ডেইলি কমপ্লেইন, টিচারদের মাইন্ড, বাসায় কমপ্লেইন। and suddenly কোয়েডে আসার পর পুরো ডাইনামিক্সটাই চেঞ্জ হয়ে যায়। ইটস ভেরি ইন্টারেস্টিং। এন্ড আমার বাবা যেহেতু আর্মিতে ছিল, অনেকগুলো পোস্টিং হয়েছিল, সো আমি কোয়েডে ছিলাম ক্লাস 2 পর্যন্ত। 3 তে আবার আদমজি বগুড়া ক্যান পাবলিকে ছিলাম, দ্যাট ওয়াজ কোয়েড। তারপরে আবার 3 থেকে আদমজি বয়েজ স্কুল, আবার 9-10 আবার চিটগাং এ চলে যায়, চিটগাং ক্যান পাবলিক, ওখানে আবার কোয়েড। 9-10 ওই বয়সটা তো আপনি বুঝতে পারতেছেন একেবারে। ক্যান পাবলিকে ছিল কোন সময়? 2007-8 এবং 9 এসএসসি। আমার তো এইচএসসি ওখান থেকে। তাই মানে তুমি যে ওখানে পড়েছো এটা আমি জানি না, আজকে শুনলাম। This I didn't know. আপনি চিটাং ক্যান পাবলিকের? আমি ইনফ্যাক্ট ওই যে ক্যান পাবলিকে আমরা কলেজে ছিলাম আর 11-12 ইন্টারমিডিয়েট। আচ্ছা, আমি ছিলাম চিটাং ক্যান পাবলিকে স্কুলে। সো স্কুলে ছিলাম। আপনার হ্যাঁ কমন পড়ার কথা না টিচারদেরকে? না, আমাদের টিচাররা তো কেউই নাই এখন আসলে। আমাদের সময় মোর্শেদ স্যার ছিলেন প্রিন্সিপাল, শেলি ম্যাডাম, উনি আমাদের সাথে অনেক কানেক্টেড। আমি জানি না তোমরা পেয়েছিলে কিনা। শেলি ম্যাডাম না, উনি বাংলা পড়াতেন, উনি অনেক। আচ্ছা, আর কয়েকজনের নাম বলেন তো পুরনো কলেজের। কলেজে আমাদের যারা প্রবীর স্যার ছিলেন, শেলি ম্যাডাম ছিলেন, মালিকা ম্যাডাম ছিলেন, তারপর অমলেন্দু স্যার ছিলেন, কেমিস্ট্রি পড়াতেন, উনি মারা গেছেন। বায়োলজির অমলেন্দু স্যার ছিলেন। হ্যাঁ হ্যাঁ, একটা কমন পড়ছে, একটাই পড়েছে। একটা কমন পড়ছে। অমলেন্দু স্যার। রাজিয়া ম্যাডাম ছিলেন, ইংলিশ পড়াতেন, আমি জানি না তুমি পেয়েছিলে কিনা। আজিজা ম্যাডাম, রাজিয়া ম্যাডাম ছিলেন। শ্যামা স্যার আমার মনে হয়। তুমি তো স্কুলে ছিলে, স্কুলের সবাই কিন্তু কলেজে ক্লাস নিতেন না। আমি তো শুধু কলেজে না, আমার হ্যাঁ, বাট আমার সায়েন্সের ক্লাস এখন নেয় না, বাট তখন আবার নিত। কলেজের স্যাররা আবার স্কুলে ক্লাস নিত। হ্যাঁ, যেমন অমলেন্দু স্যার আমাদের ক্লাস নিত। যেমন শেলি ম্যাডাম স্কুল হাই স্কুলে নিতেন। আবার হ্যাঁ, কলেজের স্যাররাও ক্লাস 9-10 এর হয়তো ক্লাস নিতেন, রাইট? That's interesting. I didn't know যে আপনি আমার কলেজে বড় ভাই ছিলেন। That's really interesting. ফরিদ স্যার ছিল। ও, অনেকে কমেন্ট করতেছে, মুশফিক হাসান, ফরিদ স্যার, প্রবীর স্যার, মালিকা ম্যাডাম, রাশেদা ম্যাডাম আমার টিচার ছিলেন, আমাদের বাংলা পড়াতেন। আমরা পাইছি কলেজ থেকে অমলেন্দু স্যার আমাদের বায়োলজি নিছিল, শ্যামা স্যার নিত হলো কেমিস্ট্রি। অনেকজন ছিল। Awesome, that's really nice. Finally, Nobel bhai, I have a
rapid fire round for you. Oh my god. I thought we had done. না, এটা আমাদের লাস্ট পার্ট অফ ইট। সো আজকে আমরা অনেক দূর ঘুরে আসলাম। থ্যাঙ্কস ফর গিভিং আস আ ট্রিপ টু দ্য মেমোরি লেন এন্ড থ্যাঙ্কস ফর শেয়ারিং আ লট অফ ইনফরমেশন যেটা আমরা কখনো জানতাম না। ফর এক্সাম্পল, আমি জানতাম না আপনি আপনার বড় ভাই। দ্যাটস সো নাইস টু হিয়ার। এন্ড ফাইনালি ব্যাক টু স্কয়ার ওয়ান। আমরা শেষ করব আজকে আমাদের কর্পোরেট আপনার লাইফটা থেকে। সো আইল আস্ক 5 কোশ্চেনস। এক নিঃশ্বাসে উত্তর দিতে হবে। এক নিঃশ্বাসে দিতে হবে? এক নিঃশ্বাসে, দ্যাটস দি থিং আর কি। সো আপনার কোয়েশ্চেনগুলো আমি স্ক্রিনে আনছি। ফার্স্ট পার্ট। সো দিস ইজ বেসিক্যালি আমাদের যারা আজকে দেখছে তাদের মেজরিটি পার্ট এখনো ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা নতুন চাকরিতে জয়েন করেছে। সো ইটস বেসিক্যালি ইউ বিং দ্য বড় ভাই, আপনি যদি মেন্টর করতেন তাদেরকে কি সাজেশন দিতেন? সো 1 2 3 2-3টা সাজেশন আর কি। সো নাম্বার 1, corporate communication. Corporate communication, আমি যদি সাজেশন দেই, there are two types of communications. একটা হচ্ছে oral communications আর একটা হচ্ছে written communications, right? So written communications is very basic. I'm sure যারা ইউনিভার্সিটিতে পড়ছে তারা জানে, মানে একটা মিনিমাম স্টাইল থাকে how to write, and if you write to your boss, how can you ফার্স্ট একটা প্যারাতে মানে মেইন কি বলতে চাচ্ছে ওটা বলা, এবং তারপরের প্যারাতে গিয়ে সে যদি কোনো সাজেশনও থাকে আমরা এটা করতে পারি, এটা করলে এই সুবিধা, সেটা লেখা। দেন থার্ড প্যারায় would appreciate your suggestions or look forward to have your guidelines. থার্ড প্যারাতে এক লাইনে দিয়ে শেষ করে থ্যাঙ্কস এন্ড রিগার্ডস দিয়ে শেষ করতে পারি। দিস ইজ দ্য রিটেন কমিউনিকেশনস। এর মধ্যে তো অনেকগুলো লেখা থাকবে, বাট ওই মানে কোনো আমরা যেভাবে বন্ধুকে লিখি বা হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইনস্টাগ্রামে আমরা যেভাবে চ্যাট করি, দ্যাটস নট এ কমিউনিকেশন। দ্যাটস কমিউনিকেশন ইজ ডিফারেন্ট। হেই হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ, আই এম গোনা ডু দ্যাট, আই ওয়ান্না ডু দ্যাট। সো উই ডোন্ট প্রিফার এই যে ওয়ান্না গোনা, দিস টাইপ অফ ইংলিশ ইন কর্পোরেট কমিউনিকেশন। সো as long as you're writing, you can write the entire English. I want to, we are going to, so that this is very important. অনেক সময় কর্পোরেটে যারা একটু এল্ডারলি, আমি বলবো যারা একটু প্যারেন্টাল বস থাকে, তারা এই ধরনের ওয়ার্ডগুলোকে আবার একটু স্ল্যাং মনে করে। আমি এটা মনে করি না, বাট সেই জন্য আমার সাজেশন হচ্ছে প্রিসাইজলি তুমি যেটা বলতে চাও ফার্স্ট 2 লাইনস 3 লাইনসে বলে ফেলতে হবে। ইউ ডোন্ট নিড টু ইলাবোরেট থাউজেন্ডস ওয়ার্ডস just to make your opponents by your opposite side make you understand. You have lots of vocabularies, strengthen. So অত কিছু দরকার নেই। 3-4 লাইনে ফার্স্ট জিস্টটা লিখে সেকেন্ড লাইনে কিছু বিট অফ সাজেশন দিয়ে then you close it. That's a written communication. And overall, if it is you are talking to somebody very respected, being a Muslim, you can start with assalamu alaikum bhai, kemon ache. It's not like সবাইকে স্যার বলতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি যেখানে আছো ওই জায়গাটা কি, ওরা কি স্যার সম্বোধন করে কথা বলে। স্পেশালি আমরা দেখেছি প্রাইভেট অর্গানাইজেশন গুলোতে মোস্টলি স্যার বলে কথা বলে। সো ইউ মাস্ট অ্যাপ্লাই দ্য সেম। আবার মাল্টি ন্যাশনালে ওরা ভাই বলে কথা বলে। অনেক সময় একটু ক্যাজুয়ালি বস কেমন আছেন বলে। সো ওটা ঠিক আছে, বাট রিটেন কমিউনিকেশনে ডিয়ার বস শব্দটা না লিখা, আইদার ইউ লিখো ডিয়ার স্যার অর ডিয়ার নামটা ভাই লিখো। সো এই জিনিসগুলো একটু ট্রিকি জিনিস, এই জিনিসগুলো ঠিক থাকলেই কমিউনিকেশন ভালো হয়। রেসপেক্টটা ঠিক আছে, এটা একটু ট্রিকি। ইয়া অফ কোর্স, বিকজ কাকে লিখছে অনেক সময় সে তার লেখাটা যদি ডিসলাইক করে ফেলে তাহলে তার রেসপন্সটা ওরকম আসবে এবং আলটিমেটলি কম্বিনেশনটা ভালো হবে না, বিকজ কমিউনিকেশন। এরপর একটু কঠিন নোবেল ভাই, ডিলিং উইথ কর্পোরেট পলিটিক্স। তুমি anyway, corporate politics জিনিসটা it's not a national politics. এখানে no one is going to participate for elections, so you don't have to worry about corporate politics. আমি দেখেছি new generations বা new joiners they always try to identify আমাদের অফিসে বসরা হেভি পলিটিক্স করে বা সিনিয়রদের পলিটিক্স। আমি সব সময় আমার টিমে সবাইকে বলি, ভাই just ignore. You just see it and live it. You don't try to get into it. উনি কি করতেছে, উনি ওনাকে পছন্দ করে, উনি এটা করতে চায় না, উনি ওনাকে সবসময় টেনে উঠাতে চায়, হি ইজ নট এ পারফর্মার, এই ধরনের কথাগুলো চিন্তা করে। এগুলোর মধ্যে থাকলেই কিন্তু কাজের আউটপুট আসবে না এবং এন্ড রেজাল্ট ভালো হবে না। সো
There is no such corporate politics, but I believe if it is there, if you see it, it is there, ignore it. নিজের ভালোটা নিজে প্রেজেন্ট করে চলে আসো। You give your best, you give your all out effort, and I'm sure politics never beat you. Politics will never be able to beat you. You can win. So better যেটা পলিটিক্স যদি থাকে এটা ইটস নট এ অথরাইজড কর্পোরেট পলিটিক্স। কোনো কোম্পানি কর্পোরেট পলিটিক্স নামে কোনো পজিশন রাখে না, তাহলে ওখানে একটা চিফ কর্পোরেট পলিটিক্স অফিসার বলে একটা পজিশন থাকতো। In CXO level, there is no such position, so there is no corporate politics. Ignore the point. Yeah. All right. Next question is on corporate networking. This is, to me, this is one of the vital, most important. I mean, networking, I mean, it's nothing but relationship management. You should be having a best relationship with your network. Network means যাদের সাথে আমরা কাজ করি। Suppose there are people যারা গভর্নমেন্ট অফিসের সাথে কাজ করে, so you have to understand ওনারা কিভাবে কাজ করে, তো ওনাদের কাজের সাথে নিজেকে মিলিয়ে কাজ করানো এবং সেই মানে আমরা বলি না স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এটা ভেরি স্ট্রং যারা হয় সে কিন্তু কাজকে অনেক ফাস্টার মুভ করাতে পারে। আমরা আমাদের কর্পোরেট বিজনেসের ভাষায় বলি স্পিড টু মার্কেট, কাজের স্পিড অনেক বাড়ানো যায়। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। The better relationship you can maintain, the best output you can give. So এখানে এটার জন্য একটাই কারিশমা। If somebody likes your smile, you give your smile. If somebody likes your non-smiling pale face, you make your face a little bit pale. Don't cry in front of him, but and you try to fit your, you know, you just ও যেটা চাচ্ছে ওখানে ফিট হওয়ার চেষ্টা করো। So that's very important. এবং অনেক সময় নেটওয়ার্কের জন্য আরেকটা জিনিস আমি লাস্টলি বলি, it is very important আপন করে নাও। Suppose he is my customer, once I'm done my work with him, then I don't know him. This is not the right way of doing it. মানে আমরা একটা সোশ্যালি যেতে আমরা একটা বন্ডিং থাকে। মাঝে মাঝে আমি সব সময় আমার টিমের ছেলেবেলাকে বলি, after your work try to contact them, especially if they are in not good shape. যেমন আজকে আমি আমার 5-7টা ক্লায়েন্টের সাথে কথা বলেছি, because I know everybody is মানে একদম সিরিয়াস একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। There is no business, nothing, and they can't foresee what's going to happen, right? So এরকম একটা সিচুয়েশনে যদি if you are just বলতে পারি I'm standing right beside you, আপনি কোনো কিছু যদি লাগে আমাকে একটু বলেন। অনেক সময় এটা অনেকে হার্ট করতে পারে, তুমি কি করবা ভাই এরকম সিচুয়েশনে। ওইভাবে না বলে তখন একটু বলা, আমরা দোয়া করি যাতে পাশে আপনার সবকিছু ঠিক হয়ে যায়, আমরাও খারাপ আছি, আমরাও যাতে ঠিক থাকি, আপনি দোয়া করেন। ওই জায়গায় মানে এমপ্যাথি আর ইমোশন নিয়ে একটু কাজ করা, আর কিছু না। এই দুইটা এমপ্যাথি আর ইমোশনকে একটু টাচ করতে পারলে কর্পোরেট নেটওয়ার্কিংটা আসলে অনেক স্ট্রং একটা বন্ডিং দিতে পারে। Comes to the next question, emotional intelligence. অনেকটা আমি কর্পোরেট নেটওয়ার্কিং এর লাস্টে যে কথাটা বললাম, two words like empathy and emotional intelligence. Emotional intelligence is very, এটা অনেকটা I think you have to play with your brain. মানে if you don't know the emotion of your counterpart or your cross-functional team or your senior colleagues, then you cannot play around, you cannot work with him. So this is very important. So you have to identify কিভাবে তুমি ওই জায়গাটা জানতে পারবা। সেটার জন্য একটু রিডিং একটা ক্যাপাসিটি, মানে বলে না তোমাকে আমি রিড করতে পারি, ওই ক্যাপাসিটিটা বিল্ড করতে হবে। সেটা ওভারসি করে একটু ফলো করে, সো দ্যাট ওই জায়গাটা একটু জানলে ইন্টেলিজেন্স সেটা অনেক ভালো খাটানো যেতে পারে। সো ইমোশনটাকে টাচ করা আর কি। Right. And my last question, corporate etiquette or basically adjusting to the corporate culture. Final advice for us. Okay. Corporate culture is really important. Corporate culture, actually, if you cannot fit yourself with the culture of your corporate, the corporate you are working with, then you cannot survive. Because আমি এমন একটা জায়গায় কাজ করি, আমি যদি মনে করি এর আগে আমি একটা বিগ মাল্টিন্যাশনালে কাজ করতাম, ওখানে তো এই ধরনের কিছু ছিল না। That company is even bigger than this company. এরা এটা বলছে কেন? সো এই কালচারাল সবগুলা থাকলে হবে কি, তাহলে কাজ করা যাবে না। আমরা দেখেছি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি আমার নিজের চোখে দেখা অনেক
there are some bright big CXO levels যারা বড় বড় মাল্টিন্যাশনালে কাজ করে বেরিয়ে এসে লোকাল কোম্পানিতে যখন তারা সিইও হিসেবে কাজ করতে যায় they face lot of struggles. হ্যাঁ, অনেক সময় স্ট্রাগলটা এটা হয়, আমি গত 20 বছর এই মাল্টিন্যাশনালে কাজ করেছি, দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য কান্ট্রি, এন্ড আজকে আমি এই কোম্পানিতে জয়েন করেছি, দিস ইজ এ প্রাইভেট কোম্পানি, প্রাইভেট ওন কোম্পানি। সো এরা এই জিনিসগুলো কিছুই জানে না। সো ইউ ক্যানট চেঞ্জ এভরিথিং ইন আ ডে। ওয়ান ফাইন মর্নিং ইউ গো এন্ড টেল হিম, ভাই আমি ইউনিলিভার এটা করেছিলাম, আমি রবিতে এটা করেছিলাম, আপনাদের কিছু না, আপনারা কিছু জানেন না। ইউ কান্ট জাস্ট সে ইট রাইট অ্যাওয়ে। একটু কোপ করতে হবে। যাদের সাথে কাজ করছি ওদের জব রেসপন্সিবিলিটিটা কি একটু দেখে নেওয়া, একটু ওদেরকে বুঝে নেওয়া, ওরা কিভাবে করছে, কেন এই মডেলটা ওরা ফলো করছে না যেটা রাইট মডেল, কেন ওদের মডেলটা একটু অন্যরকম, ওটা কি আসলে রং মডেল নাও হতে পারে, কিন্তু সব রাইট কিন্তু তুমি যেটা শিখে আসছো ওটা নাও হতে পারে, এক একটা কালচার এক একটা ভ্যারি করে। সো এই অ্যাডজাস্টমেন্টটা করার একটা ক্যাপাসিটি যদি না থাকে, whoever he is sitting in the top, মানে ফেল করে যেতে পারে। এই যে কোপটা করার, একটু টাইম নেওয়া, একটু সময় নেওয়া, একটু বুঝে নেওয়া, দেন পিচ করা, এই জিনিসটা যদি আমরা এটা করতে পারি আমার মনে হয় একটু ভালো হতে পারে। ক্যান ইউ ট্রাই দিস? সেও ওই বুঝার স্কোপটা, মানে ওই যে টাইম ফ্রেমটা যদি দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আনা যায়, তখন সেই অপোনেন্ট মানে অপোজিশন থেকে সেও বলবে, মানে সে অন্য কলিগটাও বলবে, হ্যাঁ স্যার আমি এটা একটু ট্রাই করে দেখি, আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। আর প্রথম দিন সকালে গিয়ে যদি বলে ইউ ক্যান্ট ডু ইট, এটা বলছি এটা করো, আই এম দ্য বস, দেন ইটস এ প্রবলেম। দ্য কালচারাল শকগুলো তখনই ক্রিয়েট হয়। আর কালচারাল শক ক্রিয়েট হলে হয় কি, একটা স্টেজে মানে somebody lose, either the big boss lose or you know in the middle someone will lose. So ওই জায়গাগুলো একটু আমার কাছে মনে হয় ভেরি শকিং, স্পেশালি যখন একজন কাজ একটা স্ট্রাকচার কোম্পানিতে বা ভেরি প্রসেস ওরিয়েন্টেড কোম্পানিতে কাজ করে একটু ডিফারেন্ট অর্গানাইজেশনে যায়, তখন এই জিনিসগুলা খুব জার্ক করে, মানে একদম রিয়েল শকিং কিছু কালচার তৈরি হয়। আমার কাছে মনে হয় ওই জায়গাটা অ্যাডজাস্টমেন্টটা, যেটা এখানে পরিষ্কার বলা আছে, অ্যাডজাস্টিং টু কর্পোরেট কালচার, ইউ মাস্ট টেক সাম টাইম, try to understand why they are doing, what is their job, then you try to pitch your good things and you try to take their good things as well. ওর সবকিছু খারাপ হলে ওই কোম্পানিটা আজকে এই লেভেলে আসতো। সো এই জায়গাটা অনেক সময় ছাড় দিতে চায় না, আমার সবগুলোই ভালো, এদের সবগুলোই খারাপ, দিস ইজ এ বিগ প্রবলেম। ওদেরও ভালো আছে, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ওদের ভালোগুলো and you have to give your ভালোগুলো। সো দুই ভালোটা মিলে আরো বড় ভালো কিছু একটা তৈরি হতে পারে। সো এই লিসনিং স্কিলস গুলো খুব ইম্পর্টেন্ট এই জায়গায় আসলে। Oh man, thank you so much man, it's long one. আমি তো এটা গল্প হবে, এটা তো মনে হয় 3 hours হয়ে যাচ্ছে। না এটা এক্স্যাক্টলি 1 ঘন্টা 27 মিনিট হয়েছে, and people enjoyed it like anything else. So good. Sure. I absolutely loved it. So this is but আমি এরকম টানা 18 নাম্বার এরকম সেশন হচ্ছে, বাট এই সেশনের স্পেশালিটি ওয়াজ উই স্টার্ট অফ উইথ কর্পোরেট গ্রুমিং, দেন আমরা একটু মেমরি লেন থেকে চলে গেছি অ্যাড মেকিং থেকে মডেলিং থেকে দেন সাডেনলি ফিটনেস অনেক কথা বললাম, ফিটনেস টু ফুড, জিম to food habit to coming back to shoot, too many things, right? And then again going back to corporate grooming. It's like a journey, and journey মাঝখানে I didn't know যে আপনি চিটং ক্যাট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে পড়ছেন, I didn't know আপনি আমার কলেজের বড় ভাই, so that was really fun and I love the stories. Thanks a lot for giving us a fresh thank you so much, really appreciate it. And আমার এই সেশন গুলোতে one thing that I do is আমি কখনো শেষটা বলি না, সো আমার গেস্টটা actually makes the entire thing so special. So আমি চাই যে আপনি ফাইনাল যদি কিছু বলার থাকে বলে দাও। I thought আমি অনেক কিছু বলে ফেলেছি, বেশি কিছু বলা হয়ে যাচ্ছে, তো না বলি বেশি কিছু বলাটা। আমি একটা জিনিস খুব অ্যালার্ট থাকি, আমি আমার কাজের সময় আমার কলিগরা বা আমার সাথে টিমে যারা থাকে তাদেরকে বলি, মানে বলার সময় যত কম বলা যায় ভালো। সেকেন্ডলি বেশি বলতে গিয়ে যদি অডিয়েন্সকে বোর করে ফেলা হয়, দ্যাট ইজ সিরিয়াস একটা ডিজাস্টার আমার কাছে মনে হয়। তো আমাদের প্রচুর প্রেজেন্টেশন থাকে ক্লায়েন্টের কাছে, আমাদের প্রচুর প্রেজেন্টেশন থাকে আমাদের গ্রুপ অফিসগুলোর কাছে। আই রিয়েলি ফিল স্কেয়ার্ড কখন আমার অডিয়েন্স বোর হচ্ছে, কখন অডিয়েন্স ঘড়ির দিকে তাকাচ্ছে। দিস ইজ
সিরিয়াস একটা আমার মানে ফিলিং আমার মধ্যে ইদানিং কাজ করে। সো আমি লাস্টে এসে আবার এমন কিছু বলতে চাই না যেটা বলে সবাই বলবে ও মাই গড এই লোকটা আজকে রাত ভর আমাদেরকে বসিয়ে রেখেছে। তো আমি শুধু একটা জিনিসই বলবো, যেহেতু কর্পোরেট নিয়ে মেইন শুরু, কর্পোরেট ইজ এ ডিফারেন্ট লাইফ। It's not only a fun life. It is fun is there, but fun it's a different fun. You have to know how to make your fun. You have to know আমরা যেটা বলি work fun at work, মানে you work, কাজ করো, কাজের মধ্যে একটা ফান ক্রিয়েট করো, so that frustration না আসে। এই যে কর্পোরেট পলিটিক্স কি সব আমাকে বলতে হলো, এইসব চোখেও দেখবো না, মনে আসবে না। সো ইটস এ ভেরি ডিসিপ্লিন লাইফ। সো এটার জন্য একটা নিজেকে ওইভাবে একটা প্রসেসের মধ্যে দিয়ে কাজ করা, কাজ শেখা, এবং যারা কাজ শিখাবে তারা অনেক সময় শেখানোর সময় না পেলে শিখে নেওয়া, দেখে দেখে শিখে নেওয়া, এটা হচ্ছে মোর স্মার্টনেস। অনেক সময় অনেকে বলে, কমপ্লেন করে আমার বস আমাকে কিছু শেখায় না, উনি আমার সাথে কোনো কথাই বলে না। বাট আসলে সবার কাজের মধ্যে এত ব্যস্ততা থাকে, এখানে আবার এবিসিডি শেখানোর স্কোপ থাকে না। ইটস নট স্কুল, ইটস নট কলেজ, ইটস নট এ ট্রেনিং ইনস্টিটিউশন। সো ইউ হ্যাভ টু লার্ন অন ইউর ওন। You go through, you see, you follow others, তোমার কন্টেম্পোরারিরা যারা, তোমার একটু সিনিয়ররা যারা, ওকে কেন ভালো বলছে, যে বেশি ভালো করছে তাকে, নিশ্চয়ই তার মধ্যে ভালো কিছু একটা আছে। সো ট্রাই টু লার্ন ফ্রম অল দিস, অ্যান্ড দ্যাটস দ্য স্মার্ট থিং টু ডু। এবং একই সাথে এই জিনিসগুলো শেখার পরে এই জিনিসগুলোকে ঠিক মতো একটা প্রসেসের মধ্যে দিয়ে নিজের কাজের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করা, ডেমনস্ট্রেট করা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে তোমার ডেমনস্ট্রেশনে তুমি কি দেখাতে পারছো, ওটা কিন্তু উপর থেকে সবাই দেখতে চায় এবং দেখে এবং অবজার্ভ করে, এবং ওটারই আলটিমেটলি আউটকাম কে কি করছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কর্পোরেট লাইফ। লাইফস্টাইলে আমার কাছে একটা জিনিস মনে হয়, মানুষজন অনিয়মটা বেশি করছে, স্পেশালি ইয়াং জেনারেশনসটা অনেক অনিয়ম করে। খাওয়া দাওয়াতে অনিয়ম থাকে, হেলথ নিয়ে অনিয়ম থাকে। সো আমি লাস্ট তোমার যেটা লাইফ তুমি অমিতাভের সাথে করেছো, I was really upset and shocked when I came to know Amitabh. He had a heart attack. So he's a young guy. So কেন এটা হতে পারে? হয়তো ওভারওয়ার্ক করেছে, নিজের প্রপার রেস্ট নেয়নি, এভরিডে at least 6 to 8 hours একটা ঘুমের ব্যাপার থাকে, ওটা করে নাই। সো কিছু একটা হয়েছে। সো discipline is very important. If you can maintain your lifestyle properly with proper discipline, with proper food habit, with some bit of exercise, again I'm talking about exercise, তাহলে কিন্তু একটা সুন্দর জীবন হতে পারে। একই সাথে if you are মুসলিম রিলিজিয়নের হলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, যেটা আমাদের জীবনকে আরো সুন্দর আদর্শের দিকে নিয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো আমি বলে আমি শেষ করতে চাই। I think enough is enough. Today, call it for a day, and then আমরা আবার আরেকদিন আরো কিছু নিয়ে আসবো। 100%. Thank you so much. Have a great day. Take care. All the best.